ওকে, সো গত ক্লাসে আমরা অর্গানিক শুরু করছিলাম। অর্গানিকের জৈব যৌগ কাকে বলে সেগুলো দেখছিলাম। তারপরে দেখছিলাম হচ্ছে কিছু হিস্ট্রি, জাতক কোনগুলা। তারপরে হচ্ছে একটা বেসিক দেখছিলাম যে কার্বনের সংকরায়ন কি হয়, সিগমা বন্ধন পাই বন্ধন হচ্ছে কাউন্টডাউন, তারপরে হচ্ছে কোনটার স্ট্রাকচার কেমন, তারপরে হচ্ছে এই নর্মাল বেসিক জিনিসগুলো দেখছিলাম। সো আজকে আমরা দেখব হচ্ছে অর্গানিক যৌগ আর ইনঅর্গানিক কম্পাউন্ড, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এবং অর্গানিক ইনঅর্গানিকের ডিফারেন্সটা কিন্তু এমন না যেটা অ্যাডমিশনে খুব বেশি আসে বা একাডেমিকে খুব বেশি আসে। এই প্রশ্নগুলো কীরকম আসে সেগুলো আমি একটু পরে বোঝাই দেবো। সো আমরা দেখবো এখন কি অর্গানিক ভার্সেস ইনঅর্গানিক, মানে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে বেসিক যে ডিফারেন্স আছে সেইগুলো। সো বাম পাশে আমি লিখি হচ্ছে জৈব যৌগ আর বাম পাশে হচ্ছে অজৈব যৌগ। আর যখনই পরীক্ষায় যদি কোনোদিন কোনো পরীক্ষায় এরকম ডিফারেন্স আসে, মাথায় রাখবি অবশ্যই তোকে হচ্ছে এরকম একটা ছক দিয়ে তারপরে পেন্সিল দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে তারপরে হচ্ছে লিখবে। ওই অনেকে আমরা ডিফারেন্স লিখে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম দিয়ে না লিখে এরকম যদি বক্স করে দিই তাহলে স্যারদের দেখতেও সুবিধা হয় এবং ওখানে নাম্বারও বেশি পাওয়া যায়, স্পেসিফিক আনসার হয়। এখন জৈব এবং অজৈবের মধ্যে ডিফারেন্স কি? প্রথম ডিফারেন্স আসি। দেখতো ভাইয়া, জৈব যৌগে কিছু লিমিটেড সংখ্যক পরমাণু থাকে। মানে আমাদের মোট মৌল কত? 118টা। 118টা এলিমেন্টের মধ্যে ইনঅর্গানিক তো যে কোনো এলিমেন্ট দিয়ে হতে পারে, এরকম কোনো লিমিটেশন নাই। বাট প্র্যাকটিক্যালি হচ্ছে জৈব যৌগের মধ্যে কারা কারা আছে? হাতে গোনা কয়েকটা মৌল আছে। এখন হাতে গোনা সেই কয়েকটা মৌল কি কি আছে? হাতে গোনা কয়েকটা মৌল হচ্ছে, দেখতে ভাই সাউন্ডটা বোধ হয় এখন ক্লিয়ার হয়েছে, তখন বোধহয় সাউন্ডটা ক্লিয়ার ছিল না। নর্মালি প্রতিদিন আমি এই ভলিউমে ক্লাস নেই। এখন কি সাউন্ডটা ক্লিয়ার হয়েছে না আগের থেকে? হ্যাঁ, এখন এতক্ষণ ধরে হয়তো গ্যার গ্যার শব্দ হচ্ছিল। তাহলে জৈব এবং অজৈবের মধ্যে যেটা বলছিলাম, জৈব যৌগে হাতে গোনা কয়েকটা মৌল থাকে। কি কি মৌল থাকে? মৌল থাকে হচ্ছে কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, হ্যালোজেন থাকে, সালফার থাকে, অক্সিজেন থাকে আর নাইট্রোজেন থাকে। এর বাইরেও যে কিছু থাকে না তা না, বাট নর্মালি এই কয়েকটা মৌল মিলেই জৈব যৌগ দেখবি ঘোরাফেরা করে। এবং আমরা আমাদের এই পড়াশোনায় 11-12 যে পড়াশোনায় দেখবি এর বাইরে খুব একটা যৌগের দিকে আমরা যাবই না। ওকে, এরপরে হচ্ছে অজৈব যৌগের ক্ষেত্রে কি থাকে? এখানে ওরকম কোনো বাঁধা ধরা কিছু নাই। এখানে যে কোনো মৌল মিলে আসলে অজৈব যৌগ হতে পারে। জৈব যৌগে নর্মালি আমরা এইগুলো দেখি, অজৈব যৌগে এরকম কোনো নিয়ম, কোনো বাঁধা ধরা কোনো কিছু নাই। এরপরে আসি, যখন আমি জৈব যৌগ নিয়ে ডিল করব, তুই দেখবি ভাইয়া জৈব যৌগে সবসময় কি বন্ধন থাকে? সব সময় সমযোজী বন্ধন থাকে। নর্মালি 99% জৈব যৌগে দেখবি সমযোজী বন্ধন আছে। কার্বন কার্বন বন্ধন সমযোজী বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন সমযোজী, কার্বনের সাথে অক্সিজেন সমযোজী, অক্সিজেনের সাথে হাইড্রোজেন সবই কোভ্যালেন্ট বন্ড থাকে। আর এখানে কি হতে পারে ভাই? এখানে যে কোনো বন্ধন হতে পারে। আয়নিক বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে, সন্নিবেশ বন্ধন হতে পারে, ধাতব বন্ধন হতে পারে। এরকম কোনো বাঁধা ধরা কোনো কিছু নাই। এরপরে আমরা জানি জৈব যৌগের স্ট্রাকচার কি? গঠনটা কিন্তু বেশ কমপ্লেক্স। গঠন হচ্ছে কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ এখানে একটার সাথে একটা কার্বন যুক্ত হয়ে বড় চেইন তৈরি করে, এইটার ওইটার হচ্ছে ব্রাঞ্চ থাকে, ওইটার সাব ব্রাঞ্চ থাকে, এরকম নানান কাহিনী আছে। কিন্তু অজৈব যৌগের মধ্যে কিন্তু এই কাহিনীগুলো নাই। এখানে গঠন ওদের থেকে কম্পারেটিভলি সিম্পল। কোথায়? অজৈব যৌগে। এরপরে সেই জৈব যৌগে কি দেখা যায়? আমরা জানি জৈব যৌগে ক্যাটিনেশন দেখা যায়, তাই না? ক্যাটিনেশন নিয়ে আমি একটু পরে কথা বলছি। ক্যাটিনেশন দেখা যায়, জৈব যৌগে সমানতা দেখা যায়। ক্যাটিনেশনকে তো ইংলিশে ক্যাটিনেশনই বলে, সমানতাকে আইসোমেরিজম বলে। তাহলে কথা হচ্ছে আমরা যে এইখানে আমরা দেখি হচ্ছে ক্যাটিনেশন এবং সমানতা, মানে ক্যাটিনেশন দেখি এবং আইসোমেরিজম দেখি। এইখানে কোনো রকমের ক্যাটিনেশন এবং আইসোমেরিজম দেখা যায় না, সমানতা দেখা যায় না। তারপরে আসি জৈব যৌগের ক্ষেত্রে, কেউ চাইলে এটাকে আবার দুইটা পয়েন্ট, এক্স মানে হচ্ছে হ্যালোজেন, কেউ চাইলে এখানে 2-3টা পয়েন্ট বানাইতে পারিস যে এখানে ক্যাটিনেশন দেখা যায়, ওইখানে ক্যাটিনেশন দেখা যায় না। তারপরে জৈব যৌগে হচ্ছে সমানতা দেখা যায়, অজৈব যৌগে সমানতা দেখা যায় না। এরপরে আসি জৈব যৌগের ক্ষেত্রে, তুই দেখবি যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে নন পোলার। ম্যাক্সিমাম নন পোলার, তার মানে এই না যে পোলার জৈব যৌগ হয় না। ম্যাক্সিমাম হচ্ছে নন পোলার। আর এদের হচ্ছে এটা কি হতে পারে? এখানে পোলার নন পোলার যে কোনো কিছু হতে পারে। পোলার অথবা হচ্ছে নন পোলার যে কোনো কিছু হয়, POLAR।
যেমন যদি সমযোজী যৌগ হয় তাহলে সেগুলো নন পোলার হয়, যদি আয়নিক যৌগ হয় সেগুলো পোলার হয়, যদি পোলার সমযোজী হয় তাহলে সেগুলো পোলার হয়। সো ম্যাক্সিমাম জৈব যৌগ নন পোলার, কিন্তু জৈব যৌগ কিন্তু পোলার আছে, যেমন অ্যালকোহল পোলার যৌগ, অ্যাসিড পোলার যৌগ, এরকম অনেক পোলার জৈব যৌগ আছে। বাট আমরা যদি ইন জেনারেল বলি, জৈব যৌগের মধ্যে পোলারিটি নাই, অজৈব যৌগের মধ্যে পোলারিটি আছে। ওকে, গেল এইটুকু। এরপরে জৈব যৌগ কি হয়, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়, এখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে বেশি। পানিতে অদ্রবণীয়, ওয়াটার ইনসলিউবল বলা হয়। অদ্রবণীয় মানে জৈব যৌগরে পানিতে মিশে না। এমন না যে কোনো জৈব যৌগ পানিতে মিশে না, অ্যালকোহল তো পানিতে মিশে, অ্যাসিড পানিতে মিশে, বাট ম্যাক্সিমাম। তুই কেরোসিনকে পানিতে মেশাতে পারবি না, তুই হচ্ছে ইথারকে পানিতে মেশাতে পারবি না, CCl4কে পানিতে মেশাতে পারবি না, তুই হচ্ছে কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, হোয়াট এভার ইউ ক্যান সে, পানিতে মিশবে না। সো এটা পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। আর এইগুলো পানিতে দ্রবণীয় হতে পারে বা অদ্রবণীয় হতে পারে, ডিপেন্ড করে। দ্রবণীয় অথবা হচ্ছে অদ্রবণীয়। ভাই এইগুলোর না ম্যাটার করে না, অজৈব যৌগ কি বৈশিষ্ট্য দেখায় এই ডান পাশের গুলো ম্যাটারই করে না, ম্যাটার করে এইগুলা। তোকে কিন্তু এইগুলা মনে রাখা লাগবে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে এইগুলাই প্রশ্ন আসবে। এরপরে দেখি জৈব এবং অজৈব, মাঝখানে আমরা দাগটা দিয়ে দেখি। নর্মালি দেখতে ভাই, জৈব যৌগগুলো কি জিনিস? জৈব যৌগগুলো হচ্ছে, আমরা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, কম হয়। কারণ মিথেন, ইথেন, প্রোপেন এত বড় বড় যৌগ, যেহেতু নন পোলার, একটার সাথে আরেকটার কোনো পোলারিটি, ডাইপোল ডাইপোল মোমেন্ট বল কিচ্ছু নাই, এজন্য জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম্পারেটিভলি কম হয়। সো টিএম মানে মেল্টিং টেম্পারেচার, টিবি মানে বয়লিং টেম্পারেচার, এগুলো নর্মালি কি হয়, এগুলো কম হয়। আর এটা বেশিও হতে পারে, কমও হতে পারে। আবারও বলছি, অজৈব যৌগের বৈশিষ্ট্যটা এতটা ম্যাটার করে না, ম্যাটার করে কি জৈব যৌগের বৈশিষ্ট্য। এখানে বয়লিং টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার কম, ওখানে হচ্ছে বেশি। এরপরে দেখি জৈব যৌগ কি হিসাবে কাজ করে। ফিউল হিসাবে কাজ করে। আমরা যত ফিউল ইউজ করি, যেমন কাঠ জৈব যৌগ, কেরোসিন জৈব যৌগ, পেট্রোল জৈব যৌগ, অকটেন জৈব যৌগ, ডিজেল জৈব যৌগ, মোম জৈব যৌগ, যাই বলিস না কেন ভাই, তোর আশেপাশে যাই আছে। সো ইভেন তোর মন পুড়ে যায় না, মন পুড়ে যায়, অন্তর পুড়ে ছাই হয়ে যায়। সো মন যে অন্তর এগুলো যে পুড়ে, আমাদের অন্তরে যদি হার্টকে অন্তর হিসেবে চিন্তা করি, হার্ট কি দিয়ে তৈরি, মাসেল দিয়ে তৈরি, মাসেল কি থাকে, প্রোটিন থাকে, সেটা কি জৈব যৌগ। অনেক চর্বি আছে, লিপিড আছে হার্টের গায়ে থাকে, যারা বেশি মোটা তাদের এগুলো বেশি জমে। সো তাদের হার্টেও ওই জৈব যৌগই পড়ে। সো অন্তর জ্বালা বলি বা মনের জ্বালা বলি, সবই আসলে জৈব যৌগ। সো জৈব যৌগগুলো কি হয়, ফিউল হিসেবে কাজ করে, আর এগুলো কখনো ফিউল হিসেবে কাজ করে না, এগুলো আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি না। তাহলে পুরো ব্যাপারটা একটু রিভিউ করে দেই। ব্যাপারটা কিরকম, জৈব যৌগে হাতে গোনা কয়েকটা মৌল থাকে। হাতে গোনা কয়েকটা মৌল মানে কি, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, এইগুলা। এমন না যে এর বাইরে থাকে না, বাট এইগুলো আমরা বেশি দেখি। অজৈব যৌগে এরকম কোনো নির্দিষ্ট মৌল দেখা যায় না, যে কোনো মৌল হতে পারে। জৈব যৌগে সবসময় সমযোজী বন্ধন থাকে, এখানে যে কোনো বন্ধন থাকতে পারে। জৈব যৌগের গঠন কমপ্লেক্স, কম্পারেটিভলি কমপ্লেক্স, ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, হ্যানত্যান, প্রতিস্থাপক, অনেক কিছু থাকে। এটা সিম্পল স্ট্রাকচার। জৈব যৌগে ক্যাটিনেশন দেখা যায়, সমানতা দেখা যায়। অজৈব যৌগে ক্যাটিনেশন, সমানতা কোনটাই দেখা যায় না। জৈব যৌগ নন পোলার হয়, কারণ ভাই কার্বন, হাইড্রোজেন এর মধ্যে হামরি পোলারিটি নাই। আবারও বলতেছি, এখানে কিন্তু কমন কথাগুলো লিখে, এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে। সো এরা নন পোলার হয় ইউজুয়ালি, নন পোলার দেখে পানিতে মিশে না। এরা নন পোলার দেখে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কখন হয়, যখন একটা অণু আরেকটা অণুকে শক্তপোক্তভাবে আটকে রাখে, তখন একজন থেকে আরেকজনকে ছোটাইতে বেশি পরিমাণ তাপ লাগে। কিন্তু জৈব যৌগ না, যেহেতু নন পোলার, কেউ কাউরে আসলে আকর্ষণ করে না, কেউ কারোর সাথে কোনো শক্তভাবে যুক্ত থাকে না। তো যেহেতু শক্তভাবে যুক্ত থাকে না, এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তো আমরা একটু কথা বলবো হচ্ছে ক্যাটিনেশন নিয়ে। তো সবাই একটু খাতায় লিখি, ক্যাটিনেশন। ক্যাটিনেশন এটা 9-10 ছিল। ক্যাটিনেশন কি জিনিস? ক্যাটিনেশন মানে হচ্ছে, আমি যদি বইয়ের ডেফিনেশনে না যাই, বইতে খুব বড় মশলা মাখে একটা ডেফিনেশন লেখা আছে। তো আমরা আমাদের ভাষায় বলি, ক্যাটিনেশন মানে হচ্ছে, সংক্ষেপে বলি, দ্য টেন্ডেন্সি অফ চেইন ফরমেশন। মানে বড় বড় চেইন তৈরি করার যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় ক্যাটিনেশন। সো আমরা একটু বলতে পারি যে চেইন তৈরি প্রবণতা। ওকে, ক্যাটিনেশন মানে হচ্ছে CHAIN, চেইন তৈরির প্রবণতা।
বা টেন্ডেন্সি অফ চেইন ফরমেশন। কোনো একটা মৌল যদি বড় বড় চেইন তৈরি করতে পারে, আবারও বলি, কোনো একটা মৌল যদি বড় বড় চেইন তৈরি করতে পারে, তখন সেই প্রসেসটাকে বা সেই প্রবণতাকে আমরা কি বলি? ক্যাটিনেশন। এখন এই যে ক্যাটিনেশন কার মধ্যে বেশি দেখা যায়? একটু উদাহরণ দিয়ে ধর হচ্ছে যে আমার কাছে এরকম কার্বনের বড় বড় চেইন আছে। সো এই যে কার্বনগুলো যে নিজেদের সাথে বড় বড় চেইন তৈরি করতে পারে, এই ব্যাপারটাকে ক্যাটিনেশন বলা হয়। এখন ক্যাটিনেশন কখন হবে? ক্যাটিনেশন হবে যদি একেবারে মেইন সায়েন্স বলি, তাইলে ভাই যদি এরকম চেইন তৈরি করে সে স্টেবল থাকে। আবারও বলি, যদি চেইন তৈরি করে সে স্টেবল থাকে তখন সে ক্যাটিনেশন দেখাবে, না হয় ক্যাটিনেশন দেখাবে না। কারণ পৃথিবীতে যত ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার এনার্জেটিক কারণ, থার্মোডাইনামিক্যাল কারণ হচ্ছে সবাই কি হতে চায়? সবাই স্থিতিশীল হতে চায়। কিন্তু আমি যদি ক্যাটিনেশনের ক্ষেত্রে আমি বলতে চাই যে ক্যাটিনেশন কেন দেখায়, ক্যাটিনেশন হচ্ছে শর্ত ওইটা দুইটা। সো ক্যাটিনেশনের শর্ত নাম্বার 1, যে মৌল ক্যাটিনেশন দেখাবে তার যোজনী 2 অথবা হচ্ছে তার বেশি হতে হবে। সবাই লিখে নে। যদি কোনো মৌলকে ক্যাটিনেশন দেখাইতে হয় তাইলে সেই ক্যাটিনেশনে ওদের যে হচ্ছে যোজনী, যে মৌলটা তার যোজনী 2 এর বেশি হতে হবে। এখন 2 এর বেশি কে দেখায়? কার্বন দেখায়। এখন তো বলতে পারিস ভাই 2 এর বেশি কার্বন দেখায় তো ভালো কথা। সো 2 এর বেশি যদি কার্বন দেখায় তাহলে নাইট্রোজেনও তো দেখায়, ফসফরাসের যোজনী তো 5 হয়, ইভেন সালফারের যোজনী তো 6 হয়। তাহলে এটা থেকে তো সালফারের ক্যাটিনেশন বেশি হওয়ার কথা না। আরেকটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে নাম্বার 2, মানে যে মৌলটা ক্যাটিনেশন দেখাবে সেই মৌলের সাথে সেই মৌলের বন্ধন, ফরসে কার্বনের সাথে কার্বনের বন্ধন, এই বন্ধনের স্টেবিলিটি কার্বনের সাথে অন্য মৌলের বন্ধন থেকে বেশি স্টেবল হইতে হবে। সো আমি বলতে পারি, ধর এই যে কার্বন কার্বন বন্ধন, এটার যে স্টেবিলিটি STABILITY, এই স্টেবিলিটিটা বেশি হইতে হবে কার থেকে? কার্বনের সাথে অন্য যে কোনো মানে হচ্ছে অন্য পরমাণু। আমি আশা করি সবাইকে বোঝাতে পারছি। স্টেবিলিটি BILITY। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি কোনো মৌলকে ক্যাটিনেশন দেখাইতে হয় তাহলে তার যোজনী 2 বা 2 এর বেশি হতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে স্টেবিলিটি ম্যাটার করে, যেটা বলছিলাম নিচেরটা হচ্ছে মেইন কারণ। যে মৌলটা ক্যাটিনেশন দেখাবে সেই মৌলের সাথে সেই মৌলের বন্ধনের স্থায়িত্ব ওই মৌলের সাথে অন্য যে মৌল বন্ধন তৈরি করে, ফরসে কার্বনের সাথে কার্বনের বন্ডের স্টেবিলিটি কার্বন থেকে নাইট্রোজেন থেকে বেশি হতে হবে, বা কার্বনের সাথে অক্সিজেনের থেকে বেশি হতে হবে, বা কার্বনের সাথে নাইট্রোজেন থেকে বেশি হতে হবে। যদি এই শর্ত মানে তাহলে ক্যাটিনেশন দেখায়। বাট এগুলো সব ভোগাস কথা। মেইন কথা এইটা যে কার্বনের সাথে বন্ধন তৈরি করলে সেই বন্ধনটা স্টেবল হয় দেখে ন্যাচার এই বন্ধনটা থাকে, এবং আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। এখন দেখি এখান থেকে প্রশ্ন কেমন আসে। এই প্রশ্নটা আজকেও আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে 23 ব্যাচের এই প্রশ্নটা অনেকবার পাইছি। সেটা হচ্ছে কোনটি পানিতে মিশে না? কোনটি পানিতে দ্রবণীয় নয়, এই হচ্ছে প্রশ্ন। এবং সেখানে অপশন কি কি আছে? অপশন আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, তারপরে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, আর ধর হচ্ছে আমাকে দেওয়া আছে সোডিয়াম নাইট্রেট। এখন এখানে আনসার কি হবে? অবশ্যই ক্যালসিয়াম ক্লোরাইড হবে, কি বলে কার্বন টেট্রাক্লোরাইড হবে, কারণ এটা কি যৌগ? এটা জৈব যৌগ, তাই না? তো আমাদের কিন্তু এমন না যে হচ্ছে সরাসরি ওই যেগুলো পড়ছি সেখান থেকে প্রশ্ন আসবে, এমন না। প্রশ্ন ধর্ম থেকে মাঝে মধ্যে আসে। সেকেন্ডটার ক্ষেত্রে যদি সালফার চিন্তা করি, সালফারের সাথে সালফারের বন্ডের যে স্টেবিলিটি, সালফারের সাথে অন্য পরমাণুর বন্ডের স্টেবিলিটি চিন্তা করতে হবে। এখন নাইম, এগুলো তো তুই যে কোনো র্যান্ডম একটা পরমাণু ধরে ধরে চিন্তা করতে পারবি না। তোকে তো এইভাবে চিন্তা করতে হবে যে যেহেতু ক্যাটিনেশন দেখায় তার মানে ওর বন্ধনটা স্টেবল। আমরা কিন্তু ন্যাচারকে এক্সপ্লেইন করি, আমাদের এক্সপ্লেনেশন অনুযায়ী ন্যাচার কিন্তু চলবে না। দ্বিতীয় শর্তটা হচ্ছে আমি যে মৌলের ক্যাটিনেশন ব্যাখ্যা করব বা যে মৌলটা ক্যাটিনেশন দেখায় সেই বন্ধনটা স্টেবল হইতে হবে, অর্থাৎ সেই মৌলের সাথে সেই মৌলের যে বন্ধন স্থায়িত্ব সেটা সেই মৌলের সাথে অন্য মৌলের বন্ধন স্থায়িত্ব থেকে বেশি হইলে সে ক্যাটিনেশন দেখায়। ওকে, তাহলে আমরা জানি কোনটি পানিতে দ্রবণীয় নয়। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, সিলিকন টেট্রাক্লোরাইড আমরা প্রথম পত্রের 3য় অধ্যায় পড়ছিলাম যে CCl4 পানিতে মিশে না, কিন্তু SiCl4 পানিতে মিশে। এই SiCl4 কেন পানিতে মিশে তার ব্যাখ্যাটা এটা ছিল না এই প্রথম পত্রে।
যে সিলিকনের ফাঁকা কি আছে, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে দেখে সিলিকন পানির সাথে মিশে। ওকে, এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ইভেন এরকম প্রশ্ন আমি দেখছিলাম যে হচ্ছে কোনটির গলনাঙ্ক কম? সো প্রশ্ন হচ্ছে কোনটির গলনাঙ্ক, আচ্ছা গলনাঙ্ক না ছিল, ওটা স্ফুটনাঙ্ক ছিল প্রশ্নে। স্ফুটনাঙ্ক, আমি এখানে তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করাবো, কিন্তু প্র্যাকটিস করানোর মতো তো কন্টেন্ট আমি এখন আসলে পড়াই পারি নাই, কারণ আজকে সেকেন্ড ক্লাস মাত্র। তো যখন আসলে প্র্যাকটিস করানোর মতো কন্টেন্ট পড়ানো হয়ে যাবে তখন দেখো প্রচুর পরিমাণ অ্যাডমিশনের প্রশ্ন, একাডেমিকের প্রশ্ন এখানে আমরা প্র্যাকটিস করব। সো প্রশ্ন হচ্ছে কোনটির স্ফুটনাঙ্ক কম? অপশনে কি আছে? অপশনে আছে হচ্ছে, ধরো তোমার কাছে এইটা আছে সোডিয়াম ক্লোরাইড, 2 নম্বর হচ্ছে মিথেন, 3 নম্বর হচ্ছে ধরো ক্যালসিয়াম নাইট্রেট, 4 নম্বর দেওয়া আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কোনটা উত্তর হবে? উত্তর হবে হচ্ছে মিথেন। কারণ কি? মিথেন এখানে একটা জৈব যৌগ। সো ইনডিরেক্টলি এই টাইপের প্রশ্ন এমন হইতে পারে নিচের কোনটি জৈব যৌগ বা নিচের কোনটি অজৈব যৌগ এরকম আসতে পারে, আবার ওদের বৈশিষ্ট্য দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আমাদেরকে কয়েকটা জিনিস একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে যে জৈব যৌগগুলো কি হয়, সমযোজী বৈশিষ্ট্য থাকে, এদের গঠনটা কমপ্লেক্স, ওইগুলো বাদ দিয়ে ওগুলো আমাদের কাজে লাগবে না। তাহলে এইগুলো সমযোজী বৈশিষ্ট্য থাকে, এদের গঠন কমপ্লেক্স থাকে, এরা ক্যাটিনেশন দেখায়, সমানতা দেখায়, এরা নন পোলার দেখায়, এরা পানিতে অদ্রবণীয়, এরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় এবং এগুলো আমরা ফিউল হিসাবে ইউজ করতে পারি। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। পরের টপিক, আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম 9-10-এ, তখন আমাদের বইতে ছিল জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লাখ। আর তোমাদের হচ্ছে এখনকার কলেজে যে বইগুলো আছে সেই বইগুলোতে লেখা জৈব যৌগের সংখ্যা 20 লাখ প্লাস। এখন 20 লাখ হোক 80 লাখ হোক, সংখ্যাটা তো অনেক বেশি, তাই না? সো প্রশ্ন আসে মাঝে মধ্যে, একাডেমিকে এই প্রশ্নটা আসে যে জৈব যৌগ কেন এত বেশি? জৈব যৌগ কেন বেশি? মানে প্রশ্নটা এরকম যে why the number of organic compound is too large, মানে জৈব যৌগের সংখ্যা কেন বেশি? কোনো বইতে হচ্ছে, হ্যাঁ হাজারি স্যারের বইতে 90 লাখ লেখা, আবার সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে দেখছিলাম 20 লাখ লেখা। আর আমি যখন আবার ছোট ছিলাম, যখন আমি বোধহয় কলেজে পড়তাম, তখন আমাদের বইতে লেখা ছিল 80 লাখ। এখন 80 লাখ হোক 90 লাখ হোক, এগুলো হচ্ছে অসংখ্য, বুঝছো? অসংখ্য, মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি। এই অসংখ্য কোটি কোটি এগুলোর কোনো নাম্বার হয় না, এগুলো বোঝা অনেক বেশি। এখন জৈব যৌগের কি এমন বৈশিষ্ট্য আছে যে এত বেশি এটা দেখাবে? এটা অনেকটা এরকম, তোমরা এরকম একটা শুনছো না যে মানুষ মরতেছে, ধরো একটা জায়গায় যুদ্ধ হচ্ছে আর কি, তো একজন আসলে বিবৃতি দিচ্ছে যে ভাই দেখে আসলাম মানুষ মরতেছে লাখে লাখে। তো মানুষ লাখে লাখে মরতেছে, পরে যুদ্ধ শেষে গুনে দেখা গেল যে হয়েছে মানুষ 400 বা 500। তো লাখে লাখে মরলে দেখলে মনে হয় যে অনেক মরতেছে, বাট সংখ্যাটা আসলে এত বেশি না। এখন হোক 90 লাখ, হোক 40 লাখ, হোক 20 লাখ, হোক 80 লাখ, সংখ্যাটা তো অনেক বেশি। এখন কেন জৈব যৌগের সংখ্যা তো বেশি? এই বেশি হচ্ছে কয়েকটা কারণ, 3টা পয়েন্ট। যদি এগুলো এখন অ্যাডমিশনে আসে ভাই, একটা সময় মনে করা হয়তো অ্যাডমিশনে বোধহয় খুব কনসেপচুয়াল জিনিস আসে, বাট এখন কিন্তু তা না। গত বছর বা তার আগের বছর ঢাবি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছিল যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নাকি স্বীকার্য, এরকম একটা প্রশ্ন আসছিল। তো এখন এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে আসে, এজন্য কোনো কিছুকে অবহেলা করার সুযোগ নেই। তো জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি? সংখ্যা বেশি 3টা কারণে। প্রথম কারণ, কার্বনের যোজনী 4। মানে যত বেশি যোজনী তত বেশি হাত, তত বেশি হাত মানে কি? তত বেশি যৌগ তৈরির টেন্ডেন্সি। আমার হাত যদি 2টা না হয়ে আমার হাত যদি 3টা 4টা হইতো, তাহলে তবে আমি আরো 3-4 জন মানুষের সাথে যুক্ত হইতে পারতাম, তাই না? মানে একটা মানুষের যত বেশি ডাইমেনশন থাকে, একটা মানুষের তত বেশি লিঙ্ক থাকে, একটা মানুষ তত বেশি ভার্সেটাইল হয়। যেমন আমি আমার কথা বলি, আমার কিন্তু কয়েকটা লাইফ আছে। মানে কয়েকটা লাইফ মানে হচ্ছে, যেমন আমি পড়ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, তো সেইখানে আমার একটা সার্কেল আছে, কারণ আমি ওখানে নিজে পড়ছি। আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব বুয়েটে পড়ছে,
নরডেম থেকে ম্যাক্সিমাম বন্ধু বুয়েটে, বা উদ্ভাসে যখন ক্লাস নিতাম উদ্ভাসের ম্যাক্সিমাম টিচার বুয়েটের। ইভেন আমি এখন যখন উদ্ভাসে ক্লাস নিচ্ছি, রুটসে ক্লাস নিচ্ছি, শিখোতে ক্লাস নিচ্ছি, সেইখান করে ম্যাক্সিমাম ভাই ব্রাদার বুয়েটের। সো আমার বুয়েটের একটা সার্কেল আছে। আবার হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুল পর্যন্ত 10 পর্যন্ত আমি বাগেরহাটে ছিলাম, আমার সেখানে একটা সার্কেল আছে। আমার উদ্ভাসে একটা সার্কেল আছে, আমার রুটসে একটা সার্কেল আছে, আমার শিখোতে একটা সার্কেল আছে, আমার পার্সোনাল প্ল্যাটফর্মে একটা সার্কেল আছে। সো আমি একা কিন্তু অনেকগুলো সার্কেল মেনটেন করি, এবং তোমরা যত বড় হবে সার্কেল তত বাড়তে থাকবে। এখন দেখো যে তার মানে কি, প্রত্যেকটা সার্কেলকে আমার এক একটা করে হাত চিন্তা করো। তাহলে আমি যত বেশি সার্কেল হব, যত বেশি সার্কেল আমার থাকবে, আমি তত বেশি জায়গায় ট্রাভেল করব, তত বেশি মানুষের সাথে আমি যুক্ত হব। তো ফ্যাক্ট হচ্ছে এরকম, যত বেশি হাত তত বেশি যৌগতরী প্রবণতা, তত যৌগের সংখ্যাও বেশি হবে। এখন এইখানে তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া কার্বনের যোজনিত 4, তাহলে অক্সিজেনের ফসফরাসের যোজনিত 5 হয়, সালফারের যোজনিত 6 হয়, তাহলে ওদের যৌগ তো এর থেকেও বেশি হওয়া উচিত। বাট শর্ত তো একটা না। এই শর্তটা থেকে হয়তো সালফার ফসফরাস আগায় আছে, বাট 2 নম্বর শর্ত তো ওরা দেখায় না। 2 নম্বর শর্ত হচ্ছে ক্যাটিনেশন। এই ক্যাটিনেশন হচ্ছে কার্বনের জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার আরেকটা কারণ। কেন ভাই? আচ্ছা দেখো তো, যে কার্বন কার্বনে এরকম যদি দুইটা, যে একজন প্রশ্ন করতে, এটা মাত্র কার্বন কার্বনে দুইটা কার্বন মিলে একটা চেইন তৈরি হয়েছে, একটা যৌগ। যদি ভাই কার্বন 3টা হয় তাহলে আরেকটা নতুন যৌগ তৈরি হচ্ছে না? যদি কার্বন 4টা হয় তাহলে আরেকটা নতুন যৌগ তৈরি হচ্ছে। সো একটা একটা করে চেইনে তুমি মালাতে পুঁথি অ্যাড করছো, নতুন যৌগ তৈরি হচ্ছে। সো ক্যাটিনেশন তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর এখানে যৌগের সংখ্যা বেশি হওয়ার। 3 নম্বর শর্ত হচ্ছে এখানে সমানতা দেখায়, আইসোমেরিজম। সমানতা মানে কি? সমানতা মানে ধরো হচ্ছে তোমার কাছে কার্বন 4টা আছে, C4H10, ধরো এই যৌগটা আছে, দেখো এখান থেকে দুইটা যৌগ পসিবল। কি কি? একটা হচ্ছে এইটা CH3 CH2 CH2 CH3, এটা পসিবল। আবার দেখো ভাই এখান থেকে এটাও পসিবল। তাহলে একই সংখ্যক কার্বন হাইড্রোজেনে তুমি কয়টা যৌগ পাচ্ছ? দুইটা যৌগ পাচ্ছ। তাহলে এটাও কি সংখ্যা বেড়ে গেল না? পারমুটেশন কম্বিনেশন করে করে বেশি বেশি যৌগ বানানো যায়। সো কখনো যদি পরীক্ষায় একাডেমিক হোক, অ্যাডমিশনে আসুক, জৈব যৌগের সংখ্যা কেন বেশি, জাস্ট এত বেশি কথা লিখবো না, বাড়তি কথা লিখবো না, এই 3টা কথা লিখে দিব যে কার্বনের যোজনী 4, এটা ক্যাটিনেশন দেখায়, এটা সমানতা দেখায়। বেশি কথা লিখলে বরং ইদানিং স্যাররা বিরক্ত হন। যতটুকু স্পেসিফিক্যালি সুন্দর করে লেখা যায় তত বেশি নাম্বার পাওয়া যায়। তাহলে আমরা শিখলাম জৈব যৌগের সংখ্যা কেন বেশি। জৈব যৌগের সংখ্যা বেশি তার কারণ 3টা। কার্বনের ভ্যালেন্সি 4, ক্যাটিনেশন দেখায়, সমানতা দেখায়। সমানতা দেখায় মানে হচ্ছে একই সংখ্যক কার্বন হাইড্রোজেন দিয়ে নতুন নতুন যৌগ পাচ্ছ। এই যে 4টা কার্বন 10টা হাইড্রোজেন দিয়ে আমি 2টা যৌগ পাচ্ছি। এই সংখ্যা তো বেড়ে গেলে আরো নতুন নতুন পারমুটেশন কম্বিনেশন হবে না? তাহলে সমানতা যৌগ বৃদ্ধি হওয়ার বা যৌগের সংখ্যা বেশি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। ওকে, এবার দেখি হচ্ছে শ্রেণী বিভাগ। আরেকটা কথা বলে দেই, এখন থেকে অর্গানিকের পলিমারকরণ ও জৈব যৌগে বেশি হওয়ার জন্য দায়ী না? হ্যাঁ দায়ী, কিন্তু পলিমারকরণ তো একটা যৌগ হয়, বুঝছো? মানে ইথিনের যদি পলিমারকরণ করি তাহলে সেটা পলি ইথিন থাকে, নতুন যৌগ তো তৈরি হয় না। বা হচ্ছে আমি যদি ভিনাইল ক্লোরাইডকে পলিমারাইজেশন করি সেটা পলিভিনাইল ক্লোরাইড হয়। মানে দ্যাট ডাজন্ট মেক এ ব্র্যান্ড নিউ কম্পাউন্ড। সো উই ক্যান্ট কনসিডার পলিমারাইজেশন অ্যাজ দ্য রিজন অফ দ্য নাম্বার। এই জন্য পলিমারাইজেশনকে আমরা কখনো আমলে নিই না। ওকে, গেল এটা। এরপরে দেখি হচ্ছে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। যেটা বলতেছিলাম যে এখন আমরা অনেক বেশি এফোর্ট না দিই অর্গানিকের জন্য, কিন্তু এখন আমরা মেইন অর্গানিকে ঢুকি নাই। এখন হচ্ছে খুবই চিল মুডে পড়াশোনা করব সবাই। খুবই চিল মানে হচ্ছে ওকে ভাই যা আসে আসুক, নর্মালি পড়তে থাকি, এবং হচ্ছে নর্মালি পড়ি, মানে এখন এত বেশি প্যারা না নেই। যখন আমরা হচ্ছে নামকরণ শুরু করব তখন থেকে মেইন অর্গানিকে আমরা প্রবেশ করব। বাট আমি আশ্বাস দিচ্ছি যে অর্গানিক ইজি লাগবে, অর্গানিক ইজি লাগার মতোই জিনিস। শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। বর্তমানে এই আইআইটি কোয়েশ্চেন সলভ করা নিয়ে পক্ষে বিপক্ষে ভাই কি পরিমাণ যে যুক্তিতর্ক দেখি। আইআইটি প্রশ্ন একজন স্টুডেন্ট সলভ করতেই পারে, মানে এটাতে করাতে তো দোষের কিছু নাই, তাই না? যদি তার বেসিক ভালো থাকে, মানে যদি তারও বেসিক ভালো থাকে, কারো যদি আর রিভিশন দেওয়া হয়ে যায়, সে হচ্ছে বাংলাদেশে যত বই আছে সেগুলো করে ফেলে, তাইলে সে করতেই পারে। কিন্তু তার মানে তো এই না যে সবাইকেই করতে হবে।
সো এটা দেখলাম পক্ষে বিপক্ষে খুব যুক্তিতর্ক হ্যান ত্যান, এবং অনলাইনে সমস্যাটা হচ্ছে কি, কারো ধৈর্য নাই, সবাই খুব অ্যাগ্রেসিভলি কমেন্ট করে, সিনিয়র জুনিয়র আসলে কাউকেই হচ্ছে কোনো কিছু দেখে না, বা হচ্ছে মানে সবাই খুবই অ্যাগ্রেসিভ। ওকে, যেটা বলছিলাম যে ক্লাসিফিকেশন কিন্তু কোনো ভালো মানের সায়েন্স না, আসলেই না। আমি পার্সোনালি ক্লাসিফিকেশন এত পছন্দ করি না, মানে আই এম নট এ বিগ ফ্যান অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনকে তুমি এক এক অ্যাঙ্গেল থেকে ক্লাসিফাই করবা, এক এক রকমের হবে। যেমন এখানে যারা আছে অনেকেই ক্লাস করছো, কেউ ফোন দিয়ে করছো, কেউ ল্যাপটপ দিয়ে করছো। সো আমি কোন ডিভাইস দিয়ে করছো তার ভিত্তিতে ক্লাসিফাই করতে পারি। কারো চোখে চশমা আছে, কারো চোখে চশমা নাই, তাহলে চোখে চশমা রাখার ভিত্তিতে আমি একরকম করতে পারি, এক এক সময় এক এক রকমের হবে। সো ক্লাসিফিকেশন আমি যেটা দেখাবো সেটাই যে হচ্ছে একমাত্র ক্লাসিফিকেশন, এর বাইরে কিছু নাই। অথবা হচ্ছে বইতে যেটা আছে সেটার সাথে আমারটা যদি না মিলে তাহলে আমারটা ভুল আর বইটা ভুল, এমন কোনো কথা নাই, তুমি তোমার মতো করে পড়তেই পারো। ক্লাসিফিকেশন কি জিনিস? So, আমরা দেখি অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক মেইনলি কয় রকম? মেইনলি হচ্ছে দুই রকম। কি কি? একটাকে আমরা বলি অ্যালিফেটিক, একটাকে বলি অ্যারোমেটিক। অ্যালিফেটিক নামটা হইল না, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। আমরা একটু অরিজিন শিখবো যে অ্যালিফেটিক নামটা কই থেকে আসছে আর অ্যারোমেটিক নামটা কই থেকে আসছে। অ্যালিফেটিক নামটা কই থেকে আসছে এটা আমরা সবাই জানি, অ্যারোমেটিক নামটা কই থেকে আসছে এটা আমরা সবাই জানি। অ্যারোমেটিক নামটা আসছে হচ্ছে অ্যারোমা থেকে, তাই না? এবং অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি, অ্যারোমা। সো এটা আসছে হচ্ছে অ্যারোমা থেকে। এবং অ্যারোমা মানে কি? অ্যারোমা মানে সুগন্ধি। কিন্তু ভাই কিছু কিছু অ্যারোমেটিক যৌগ আছে এত বাজে দুর্গন্ধ। বেনজিন, ইভেন অ্যারোমেটিক যৌগের প্রথম যে উদাহরণটা, বেনজিনেরই প্রচন্ড দুর্গন্ধ। তারপরে হচ্ছে কি বলে, টলুইনেরও বোধহয় দুর্গন্ধ আছে। সো কিছু কিছু অ্যারোমেটিক যৌগের আছে যেগুলো সুন্দর স্মেল আছে, ন্যাপথলিন যেরকম, যার মধ্যে একটা। কিন্তু অনেক অ্যারোমেটিক যৌগ আছে যেগুলোতে ভাই এত মজার গন্ধ নাই। সো এই অ্যারোমেটিক নামটা ঐতিহাসিক গুরুত্বে আমরা ইউজ করি, বাট এমন না যে সব অ্যারোমেটিক যৌগের অনেক সুন্দর গন্ধ। আর এই অ্যালিফেটিক নামটা আসছে অ্যালিফার থেকে। অ্যালিফার থেকে। এখন ভাই অ্যারোমেটিক কারা আর অ্যালিফেটিক কারা? অ্যারোমেটিক কারা এটা আমরা পড়বো, তারপর আমি এখানে বলে দিচ্ছি যে বেনজিন এবং বেনজিনের মতো যে কম্পাউন্ডগুলো আছে, বেনজিন অ্যান্ড বেনজিন লাইক কম্পাউন্ডস, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি হচ্ছে অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক হচ্ছে এইটা, বেনজিন অ্যান্ড বেনজিন লাইক কম্পাউন্ড। মানে যে সকল যৌগ সরাসরি বেনজিন আর যারা বেনজিন না কিন্তু বেনজিনের মতো ধর্ম বিশিষ্ট, ওদেরকে আমরা কি বলি? অ্যারোমেটিক বলি। আমি যখন অ্যালিফেটিকের ডেফিনেশন দিব অনেকের কাছে শুনতে হাস্যকর মনে হবে যে ভাই এটা আবার কেমন ডেফিনেশন, কিন্তু এটাই সত্যি কথা, যেটা বলতেছে এটাই সায়েন্টিফিক কথা। অ্যালিফেটিক কারা? যারা অ্যারোমেটিক না। হাস্যকর লাগছে না অনেক? যারা অ্যারোমেটিক না তারা হচ্ছে অ্যালিফেটিক। এটা অনেকটা আমরা যখন হচ্ছে পার্থক্য লিখতে বলে পরীক্ষায়, এবার ধরো আমি পার্থক্যটা জানি না, জানি না মানে হচ্ছে এরকম, এই যে আমাদের অনেকের মধ্যে প্রবণতা আছে আমরা পার্থক্য লিখতে গেলে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করি। যেমন এইখানে ধরো তোমার পাঁচটা পার্থক্য তুমি লিখতে চাচ্ছ, তো এভাবে অনেকে লিখে, এটা ক্যাটিনেশন দেখায় না, এটা ক্যাটিনেশন দেখায়, এটা সমানতা দেখায় না, এটা সমানতা দেখায়। এরপর লিখবে হচ্ছে এটা পোলার, নন পোলার, এটা নন পোলার না। এরপর নিচে লিখবে যে এটা পোলার অথবা নন পোলার, এটা পোলার অথবা নন পোলার না। এক কথাকে দুইবার লেখা, অনেকটা সময় আমরা এরকম লিখি আর কি, লেম লাগে দেখতে। সো এখানেও আসলে কথাটা শুনতে লেম লাগছে যে বেনজিন এবং বেনজিন লাইক কম্পাউন্ড হচ্ছে অ্যারোমেটিক, আর যারা অ্যারোমেটিক না তারা হচ্ছে অ্যালিফেটিক, এবং এটাই সায়েন্টিফিক ডেফিনেশন। এরপর দেখি অ্যারোমেটিক যৌগ কয় রকম? অ্যারোমেটিক যৌগ দুই রকম। কি কি অ্যারোমেটিক যৌগ? একটা হচ্ছে আমরা বলি কার্বোসাইক্লিক, CARBO
CYCLIC। কার্বোসাইক্লিক এর আরেকটা নাম হচ্ছে হোমোসাইক্লিক। CYCLIC। কার্বোসাইক্লিক অথবা হোমোসাইক্লিক, আরেকটা হচ্ছে হেটেরোসাইক্লিক। CYCLIC। কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, আরেকটা হচ্ছে হেটেরোসাইক্লিক। উদাহরণ দিলে এগুলোর নাম আলাদা করে মানে বলে দিতে হবে না যে কার্বোসাইক্লিক কারা। কার্বোসাইক্লিক হচ্ছে বা হোমোসাইক্লিক হচ্ছে বেনজিন। এখানে মেইন ফ্রেমে কার্বন ছাড়া কিন্তু অন্য কিছু নাই। বেনজিন যদি বলি অথবা হচ্ছে আমি যদি ন্যাফথলিন বলি, এগুলো সব কার্বোসাইক্লিক। কেন ভাই? কারণ মেইন চেইনে কার্বন বাদে অন্য কিছু নাই। দেখো, মেইন চেইনে কার্বন, মেইন চেইনে কার্বন। কিন্তু হেটেরোসাইক্লিক কোনটা? যদি আমি এমন একটা যৌগ লিখি যেটার এই যে মাঝখানে একটা নাইট্রোজেন ঢুকে গেছে, এটার নাম হচ্ছে, হ্যাঁ অনেক উদাহরণ আছে, আমরা তো পড়বো। এটা পাইরিডিন, ফুরান, তারপর হচ্ছে পাইডল, অনেক উদাহরণ আছে। সো এটা হচ্ছে আমাদের হেটেরোসাইক্লিক। বেনজিনের মাঝে গোল দেওয়া হয় কেন? এটা তো বিশাল একটা গল্প, ওই গল্প করার সময় গল্প করবো না, সমস্যা নাই। বেনজিনের মাঝে গোল যে কেন দেওয়া হয় এটা নিয়ে আমি একটা ক্লাস নেই ভাই, মানে এটা আমার খুব পছন্দের জিনিস। সো ওটা আমরা পড়বো, টেনশন নিয়ে না কেউ, বেনজিনের মাঝখানে কেন গোলা দেওয়া হয়। ওকে, এবার আসি অ্যালিফেটিক কারা। অ্যালিফেটিক যারা অ্যারোমেটিক না তারা হচ্ছে অ্যালিফেটিক। এখন অ্যালিফেটিকের মধ্যে কারা আছে? একটা আছে হচ্ছে ওপেন চেইন, বাংলায় বলে মুক্ত শিকল, আর এটা হচ্ছে ক্লোজড চেইন। ওপেন চেইন এবং ক্লোজড চেইন। ওপেন চেইন মানে বুঝতেই পারছো যে প্রথমটার সাথে শেষটার কিন্তু ডিরেক্ট কানেকশন নেই, আর এখানে প্রথমটার সাথে শেষটার ডিরেক্ট কানেকশন আছে। যেমন ধরো আমি যদি একটা যৌগ লিখি ওপেন চেইনের, ধরো হচ্ছে তোমার কাছে এরকম একটা যৌগ আছে CH3, এখানে CH2, এখানে CH3। দেখো দুই পাশ কিন্তু ওপেন, এই যে এই পাশে ওপেন, এই পাশে ওপেন। যদি দুই পাশ ওপেন থাকে তাহলে ওপেন চেইন। আর যদি আমি এখানে এরকম একটা যৌগ লিখি CH2, এখানে কিন্তু কোনো ওপেন অংশ নাই, সবগুলো কিন্তু ক্লোজড। সো এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা ক্লোজড চেইন বলি। একটা ওপেন চেইন, একটা হচ্ছে একটা ওপেন চেইন, একটা হচ্ছে ক্লোজড চেইন। এখন ওপেন চেইন হোক আর ক্লোজড চেইন হোক, এই দুইটা হচ্ছে আবার দুই রকম। কি রকম? যে এইটা হচ্ছে আমার কাছে, মানে আবারও বলতেছি, ওপেন চেইন হোক আর ক্লোজড চেইন হোক, এই দুইটাই আমাদের কাছে দুই রকম। কিরকম? একটা হচ্ছে সম্পৃক্ত বা স্যাচুরেটেড, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। অসম্পৃক্ত। আবারও বলছি, দেখো ওপেন চেইনও সম্পৃক্ত হতে পারে, ক্লোজড চেইনও কি হতে পারে? সম্পৃক্ত হতে পারে। আবার ওপেন চেইন হচ্ছে অসম্পৃক্ত হতে পারে, ক্লোজড চেইনও কিন্তু অসম্পৃক্ত হতে পারে। এখন সম্পৃক্তর উদাহরণ কি হবে? সম্পৃক্ত উদাহরণ হবে যেখানে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে না। যেমন এই যে এইগুলো হচ্ছে সম্পৃক্ত, CH3, CH2, এখানে CH3, দেখো এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত। আবার এই যে আমি এখানে যেটা লিখছিলাম এটাও সম্পৃক্ত, কার্বন, তারপর এখানে কার্বন, এখানে কার্বন, CH2, এখানে CH2, এখানে CH2, দুটোটাই সম্পৃক্ত। আর অসম্পৃক্তর উদাহরণ কি? ধরো তোমার কাছে এটা আছে CH2, এখানে CH2, এটা একটা অসম্পৃক্ত। আর ধরো তোমার কাছে এটা আছে, কোথায় যে লিখবো, কার্বন, কার্বন, এখানে দ্বিবন্ধন আছে CH2, এখানে CH, এখানে হচ্ছে CH। সো এই হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন। তাহলে আমি একটু রিভিউ করে দিই। আবারও বলছি যে এই ক্লাসিফিকেশনের বাইরেও কিন্তু ক্লাসিফিকেশন থাকতে পারে। সো এত বেশি হচ্ছে এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। যে ক্লাসিফিকেশন হচ্ছে মেইনলি দুই রকম, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যালিফেটিক নামটা আসছে অ্যালিফার থেকে, অ্যালিফার মানে হচ্ছে ওয়েলি, তৈলজাত, চর্বিজাত। আর অ্যারোমেটিক নামটা আসছে অ্যারোমা থেকে, অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি। বাট আবারও বলছি, পিরিডিন, এই যে এইটা ভাই, এটার এত বাজে দুর্গন্ধ, যদি এখানে এই রুমের মধ্যে ছেড়ে দেওয়া হয় কেউ থাকবে না এখানে, এত বাজে দুর্গন্ধ। বাট ন্যাফথলিন বা এরকম কয়েকটা মৌল আছে, যৌগ আছে যেগুলো খুব সুন্দর গন্ধ। বাট এখানে বেনজিনের স্মেলও ভালো না ভাই। ইভেন হচ্ছে ইথানলকে, যেগুলো বাণিজ্যিক ইথানল, বুঝছো, বাণিজ্যিক ইথানলকে, ধরো ইথানলের দুই রকম দাম হয়। যেগুলো বিয়ার, শ্যাম্পেন, হুইস্কি বা ব্র্যান্ডি অথবা ভদকাতে দেওয়া হয় সেগুলোর দাম অনেক বেশি, কারণ সেগুলোর সরকার অনেক বেশি ট্যাক্স নেয়। এগুলোকে সিন ট্যাক্স বলে। সিন ট্যাক্স মানে পাপের ট্যাক্স।
যেমন একটা সিগারেটের দাম 15 টাকা। তোমার কি মনে হয় যে এই সিগারেটটা বানাইতে 15 টাকা খরচ হয়? মোটেও না, 1 টাকাও খরচ হয় না। বাট সরকার এর উপরে প্রচণ্ড ভ্যাট নেয়, তার জন্য দাম এত বেশি হয়েছে। সো যেগুলো আসলে এডিবল অ্যালকোহল সেগুলোর জন্য সরকার অনেক ভ্যাট নেয় দেখে এগুলোর দাম অনেক বেশি হয়। এখন কাহিনী হচ্ছে, তাহলে ইন্ডাস্ট্রিতেও তো কিছু অ্যালকোহল দরকার হয়, তাই না? সেগুলো কি সরকার এত ভ্যাট ট্যাক্স নিবে? অবশ্যই না। সরকার চায় তার দেশের ইন্ডাস্ট্রি আরো ভালো ফ্লোরিশ হোক, আরো বেশি লোকের কর্মসংস্থান হোক। সো ওগুলোর পেছনে সরকার এত ট্যাক্স নেয় না। কিন্তু কাহিনী হইতেছে, ধরো আমি একজন ইন্ডাস্ট্রির মালিক। সো আমি বিদেশ থেকে যখন ইম্পোর্ট করব তখন সরকারে বললাম যে দেখো বাবা, আমি তো আমার ইন্ডাস্ট্রির জন্য নিচ্ছি, তুমি আমার কাছ থেকে ট্যাক্স নিও না। সরকার আমার কথা শুনলো যে ওকে, ও তো ইন্ডাস্ট্রির জন্য নিচ্ছে। এখন আমি ইন্ডাস্ট্রির জন্য নিয়ে যে কি করতেছি এটা তো সরকার দেখবে না, তাই না? সো সরকার এখানে একটা ঝামেলায় পড়ে যাবে, সরকার বা সেই দেশের যে অথরিটি। এই জন্য কি করা হয়, ওই ইন্ডাস্ট্রির অ্যালকোহলকে যেন মানুষ খাইতে না পারে, ওটা যেন খাওয়ার অযোগ্য হয়ে যায়, তার জন্য এর মধ্যে বেনজিন মেশানো হয়, বুঝছো, বাজে দুর্গন্ধ করার জন্য। এবং বেনজিন থেকে অ্যালকোহল আলাদা করা তো ইজিও না। সো কথা হচ্ছে, বেনজিন এমন একটা জিনিস যেটাকে আমরা দুর্গন্ধ সোর্স হিসেবে ইউজ করি, আর তার নাম হয়েছে অ্যারোমেটিক। মানে ওই যে, মানে নামকরণের সার্থকতা যেটাকে বলে আর কি। অনেকটা দেখি যে হচ্ছে বিয়ে শাদী হইছে, তারপরে হচ্ছে তার ছেলে মেয়েও আছে, কিন্তু এরকম মানুষের মাঝে মধ্যে দেখি তার নাম হচ্ছে অস্পর্শা, ধরো কিছু একটা নাম দিয়ে রাখছে ফেসবুকে, মাঝে মধ্যে এরকম দেখা যায়, খুবই ফানি। তো যাই হোক, বেনজিন, অ্যারোমেটিক এগুলো আসলে নামকরণের সার্থকতা নাই। প্রথমে হচ্ছে 2-3টা আছে যেগুলো সুন্দর ফ্লেভার আছে, বাকিগুলো নাই। তো অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক, ওকে। অ্যালিফিটিক কারা? যারা অ্যারোমেটিক না তারা অ্যালিফিটিক। আর অ্যারোমেটিক কারা? বেনজিন এবং বেনজিন লাইক কম্পাউন্ড। এটা অনেক পড়াশোনা আছে। অ্যারোমেটিক 2 রকম, কার্বোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। মেইন ফ্রেমে কার্বন থাকলে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। হোমো শব্দের অর্থ সেম, কার্বো তো কার্বন। আর যদি কার্বনের বাইরে কিছু থাকে তাহলে সেগুলো হচ্ছে হেটেরোসাইক্লিক। এরপরে হচ্ছে ওপেন চেইন, ক্লোজড চেইন। ওপেন চেইন মানে 2 প্রান্ত ওপেন থাকবে, ক্লোজড চেইন মানে কোনো প্রান্ত ওপেন থাকবে না। এইটাও হতে পারে সম্পৃক্ত অসম্পৃক্ত, এটাও হতে পারে সম্পৃক্ত অসম্পৃক্ত। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে সেগুলোকে অসম্পৃক্ত বলে, আর ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকলে সেটাকে আমরা সম্পৃক্ত বলি। ওকে, সো এটা হলো জৈব যৌগের ক্লাসিফিকেশন। ওকে, সো আমি এখানে একটা প্রশ্ন প্র্যাকটিস করি। প্রশ্নটা হচ্ছে এটা আসছিল ভাই, কত জায়গায় যে আসছিল, আমি প্রশ্ন ব্যাংক খুলে নিয়ে বসে আছি। এটা আসছিল জাহাঙ্গীরনগরে কয়েকবার। কোনটি হেটেরোসাইক্লিক যৌগ? সো প্রশ্ন হচ্ছে, কোনটি HETERO হেটেরো CYCLIC কোনটি হেটেরোসাইক্লিক? আমি সংক্ষেপে দেই, এবং এখানে অপশনগুলোর নাম হচ্ছে, প্রথমে হচ্ছে সাইক্লোপ্রোপেন, PROPANE। অপশন বিতে হচ্ছে সাইক্লোপ্রোপেন, অপশন বিতে হচ্ছে বেনজিন, অপশন সিতে হচ্ছে সাইক্লোহেক্সেন, HEXANE, এবং অপশন ডিতে হচ্ছে থায়োফেন। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রশ্ন যে কোনটি হচ্ছে হেটেরোসাইক্লিক। এখন এখানে আমরা একটা মেথড অ্যাপ্লাই করব। এই মেথডটা মানে আমি পার্সোনালি খুবই পছন্দ করি, এটাকে বলা হয় মই মেথড, বুঝছো? MOE, ইদানিং মই খুব ট্রেন্ড চলে না? মই মেথড মানে হচ্ছে মেথড অফ এলিমিনেশন, এলিমিনেট করবো আর কি। ধরো সাইক্লোপ্রোপেন কোনটা? সাইক্লোপ্রোপেন তো হচ্ছে, তুমি জানো, 3টা কার্বনের চেইন থাকবে। সাইক্লোপ্রোপেন জীবনও হেটেরোসাইক্লিক না। বেনজিন তো জীবনও হেটেরোসাইক্লিক না। সাইক্লোহেক্সানও হেটেরোসাইক্লিক না। তাহলে উত্তর কোনটা হইতে বাধ্য? উত্তর থায়োফেন হইতে বাধ্য। সো যারা থায়োফেন চিনি না আমরা, আমি একটু থায়োফেনটা লিখে দিই। থায়োফেনটা হচ্ছে এরকম, CH2, সরি এখানে হচ্ছে C, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হচ্ছে কার্বন, আর এখানে হচ্ছে সালফার। H, এখানে হচ্ছে H, CH, এখানে হচ্ছে H। সো এইটা হচ্ছে আমাদের থায়োফেন। থায়োফেনে কি থাকে? থায়োফেনে হেটেরোসাইক্লিক যৌগ থাকে। ওকে, আমাদের পরের প্রশ্ন হচ্ছে, এর পরের প্রশ্নটা ছিল সাস্টে। এটা ছিল জাহাঙ্গীরনগরে কয়েকবার।
যে ইউতে অনেকবার মাল্টিপল বার আসছিল। মই মানে মেথড অফ এলিমিনেশন। এরপরে হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে কোনটি হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়? কোয়েশ্চেন, কোনটি হেটেরোসাইক্লিক CYCLIC হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক নয়? এই হচ্ছে প্রশ্ন, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক নয়। ওকে, কিভাবে বুঝলেন আনসার ডি হইল? সাইক্লোপ্রোপেন কোনটা, মানে এলিমিনেট করব আমরা অপশনকে। ধরলাম থায়োফিন কোনটা আমরা চিনি না, তো সাইক্লোপ্রোপেন হচ্ছে কোনটা? সাইক্লোপ্রোপেন হচ্ছে এইটা। সো প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে আর কি। সাইক্লোপ্রোপেনের সংকেত হচ্ছে এটা কার্বন, এইখানে কার্বন, এইখানে কার্বন, সো এইখানে CH2, এইখানে CH2, এখানে CH2। তো মেইন ফ্রেমে শুধু কি আছে? কার্বন আছে না? মেইন ফ্রেমে কার্বন থাকলে এটা কি হবে? অবশ্যই হোমোসাইক্লিক হবে। বেনজিন তো আমরা চিনি, মেইন ফ্রেমে কার্বন আছে, সো বেনজিন নিয়ে কথা বলার কিছু নাই। সাইক্লোহেক্সেন কোনটা? সাইক্লোহেক্সেন হচ্ছে এই যে এটা। এখানেও মেইন ফ্রেম মানে কাঠামো গঠনকারী যে উপাদানগুলো থাকে সেখানে দেখো কি আছে? শুধু কার্বন আছে, অন্য কিছু তো নাই। বাট এই যে থায়োফিন, সেখানে কি আছে? সালফার আছে। এখন থায়োফিন হয়তোবা এখনো অনেকের চিনি না, অনেকে জানি না, কিন্তু আমি তো জানি যে উপরের তিনটা আনসার না, তাহলে উপরের তিনটাকে আমি এলিমিনেট করতে পারি। সো এলিমিনেট করে দেখলাম নিচেরটা বাকি থাকে। সো এই হচ্ছে আমাদের থায়োফিন। এখন একটু শিখে রাখো, বাট অর্গানিক শিখতে শিখতে এটা এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তাহলে যেহেতু উপরের তিনটা আনসার না, তাহলে অবশ্যই আমাদের শেষটা আনসার। কোনটি হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড নয়? ওকে, একটু দেখি। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক নয়, অপশনে দেওয়া প্রথমে নাম্বার 1 দেওয়া হচ্ছে পাইরল, অপশন বিতে দেওয়া হচ্ছে ফিউরান, অপশন সিতে দেওয়া হচ্ছে আমাদের থায়োফিন, অপশন ডিতে দেওয়া হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন, TNT আর কি। আর অপশন ইতে দেওয়া, এটা সাস্টে আসা প্রশ্ন, মোট অপশন ছিল হচ্ছে 5টা। সো অপশন হচ্ছে ই কোথায় লিখবো? অপশন ই হচ্ছে এখানেই লিখি। অপশন ইতে হচ্ছে দেওয়া আছে পিরিডিন। এই প্রশ্ন আসছিল সাস্ট, কত সালে আসছিল? এই প্রশ্ন আসছিল হচ্ছে সাস্ট 16-17, মানে 16 সালে আসছিল আর কি। ওকে, পাইরল, ফিউরান, থায়োফিন, TNT এবং পিরিডিন। এখন এটাকে মেথড অফ এলিমিনেশন অ্যাপ্লাই করা একটু কঠিন, বাট তারপর একটু বলে দিই যে TNTর ইলাবোরেট ফর্ম হচ্ছে ট্রাইনাইট্রোটোলুইন। এখন আমরা একটা একটা করে দেখি যে কোনটা আসলে স্ট্রাকচার কি। এখানে কিন্তু আমাদের প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে, কিছু অর্গানিক কম্পাউন্ডের নামও আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। সো প্রথমে দেখি পিরিডিন কোনটা। পিরিডিন কিছুক্ষণ আগে আমি আঁকছিলাম যে পিরিডিনের মধ্যে একটা কি থাকে, এই যে পিরিডিনের মধ্যে একটা নাইট্রোজেন থাকে। তাহলে পিরিডিনের মধ্যে নাইট্রোজেন থাকে মানে হচ্ছে এই যে আমাদের নাইট্রোজেন আর মাঝখানে গোল্লা থাকে। সো এটা কখনোই আসলে কি না, এটা কখনোই হচ্ছে হোমোসাইক্লিক না। তো আমাকে বলছে হেটেরোসাইক্লিক নয় কোনটা, এটা তো হেটেরোসাইক্লিক, মানে পিরিডিন কিন্তু হেটেরোসাইক্লিক, তার মানে এটা আমাদের উত্তর না। এরপর হচ্ছে থায়োফিন, আমি কিছুক্ষণ আগে লিখছি। থায়োফিন হচ্ছে কোনটা? থায়োফিন হচ্ছে এইটা, CH, এখানে CH, তারপর হচ্ছে কার্বন কার্বন, এখানে আবার কি থাকে? এখানে আবার S থাকে। তাহলে থায়োফিনও জীবনে কি না, থায়োফিনও কিন্তু আমাদের হোমোসাইক্লিক না, হেটেরোসাইক্লিক থায়োফিন। সো হেটেরোসাইক্লিক নয় বলছে কোনটা, মানে এটা উত্তর হবে না। ফিউরান কোনটা? এটাকে ফিউরান বলে বা ফুরান বলে। এই সালফারের জায়গায় যদি অক্সিজেন থাকে তখন সেটা হচ্ছে ফুরান হয়ে যায়। বিদেশিরা এটাকে ফুরান বলে, বাংলাদেশি বইতে ফিউরান বলে। আবারও বলি, সালফার থাকলে হয় থায়োফিন, অক্সিজেন থাকলে হয় কি? ফুরান। তাহলে এটাও আমাদের হেটেরোসাইক্লিক, হোমোসাইক্লিক না। পাইরল কোনটা?
CH, এখানে CH, তারপরে এখানে কার্বন। যদি এখানে নাইট্রোজেন থাকে তখন সেটাকে আমরা কি বলি? পাইরল। যেহেতু নাইট্রোজেনের যোজনী 3, এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন থাকবে। এখন টিএনটি কোনটা? টিএনটি হচ্ছে ট্রাই নাইট্রোটোলুইন। দেখো যদি বেনজিনের সাথে একটা মিথাইল গ্রুপ থাকে তখন সেটা কিন্তু টোলুইন হয়ে যায়। 19 এ ছিল। বেনজিনের সাথে যদি একটা মিথাইল গ্রুপ থাকে সেটা কি হয়ে যায়? সেটা টোলুইন হয়ে যায়। বাট এখানে টিএনটি ট্রাই নাইট্রো মানে 3টা নাইট্রো থাকবে। সো এইটা একটা নাইট্রো, এইটা একটা নাইট্রো, আর এইটা একটা নাইট্রো। এখন নাইট্রোগুলো যেখানেই থাকুক, যেমনে থাকুক, ওর যে মেইন ফ্রেম, দেখো মেইন ফ্রেমে তো বেনজিন ছাড়া আর কিছু নাই বা কার্বন ছাড়া আর কিছু নাই। সো যেহেতু মেইন ফ্রেমে কার্বন ছাড়া অন্য কিছু নাই, এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে টিএনটি। এই প্রশ্নগুলো আমি কেন সলভ করাচ্ছি? কারণ এই কয়েকটা যৌগ আমাদের নাম শেখা হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছে? তাহলে আবারও বলি, নিচের কোনটি হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক নয়? তাহলে আমাদেরকে প্রশ্ন বলছে নিচের কোনটি হোমোসাইক্লিক? সো পিরিডিনে কি থাকে? নাইট্রোজেন থাকে। থায়োফিনে কি থাকে? সালফার থাকে। ফিউরানে কি থাকে? অক্সিজেন থাকে। পাইরোলে কি থাকে? পাইরোলে থাকে হচ্ছে নাইট্রোজেন। এবং এই তিনটা কিন্তু এক ধাঁচের। এই তিনটা মানে এই তিনটা সংকেত অনেকটা একই রকম, শুধু এই পরমাণুগুলো আলাদা। এক জায়গায় থাকে নাইট্রোজেন, এক জায়গায় থাকে অক্সিজেন, এক জায়গায় থাকে সালফার, বাট বাকি স্ট্রাকচারগুলো কিন্তু সবার জন্য সেম। নাইট্রোজেন আছে দেখে একটা এক্সট্রা ভ্যালেন্সি পূর্ণ করার জন্য হাইড্রোজেন বসছে, বাকিগুলোর মধ্যে তো কোনো তফাৎ নাই। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে হোমোসাইক্লিক কোনটা, হেটেরোসাইক্লিক কোনটা। বাট বিশ্বাস করো, যখন অর্গানিক হচ্ছে, হ্যাঁ এগুলো সবাই অ্যারোমেটিক। অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না সেটা নিয়ে আমরা এখন চিন্তা না করি, কারণ অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না এর পেছনে অনেক শর্ত আছে। আর এই যৌগগুলো সবার এমনিতেই মুখস্থ হয়ে যাবে। মানে এগুলো অনেকটা এরকম, যারা নটরডেমের ক্ষেত্রে হচ্ছে প্রথমে ভর্তি হয়, আমাদের একটা অভিভাবক নির্দেশিকার পরীক্ষা হতো। মানে কলেজের নিয়ম শৃঙ্খলা কি, কয়দিন বন্ধ দিলে কি হবে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। এখন এটা তো আসলে মুখস্থ করার জিনিস না, কলেজে কয়েকদিন ক্লাস করলে তো এমনিতে এগুলো মুখস্থ হয়ে যায়। তো এই যৌগগুলো যখন হচ্ছে আমরা পড়বো তখন ভাই এমনিতেই এইগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, সালফারের যোজনী এখানে হচ্ছে 2। তারপরে প্রশ্ন দেখি, যেমন 2টা প্রশ্ন সলভ করে ফেলছি, দেখবে এখনকার প্রশ্নগুলো অনেক ইজি পিজি লাগবে। যেমন 3 নম্বর প্রশ্ন আসছিল হচ্ছে অনেক জায়গায়, হাজার হাজার জায়গায় আসছিল। প্রশ্নটা হচ্ছে এরকম, কোনটি প্রশ্ন আসছিল কোনটি বিষমচাক্রিক যৌগ? বিষম মানে হচ্ছে অসম, মানে হেটেরোসাইক্লিক। বিষমচাক্রিক যৌগ, এটা কোথায় কোথায় যে আসছে তা বলে শেষ করা যাবে না, আমি একটু সালগুলো লিখে দেই। এটা আসছে জাহাঙ্গীরনগর এ 19-20, ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজ 19-20, রাজশাহী ইউনিভার্সিটি হাজী দানেশ, তারপরে খুলনা ভার্সিটি সাস্ট, তারপর হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ওই শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি। অপশনে কি কি? বিষমচাক্রিক যৌগের কতে হচ্ছে সাইক্লোহেক্সেন, এটার আনসার আমি বিশ্বাস করি তোমরা নিজেরাই পারবা। বিতে হচ্ছে ন্যাফথলিন, ন্যাফথলিন, আল্লাহ মাহবুব জানে বানান ঠিক আছে কিনা। সিতে হচ্ছে দেওয়া আছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। অ্যান্ড আমাদের ডিতে দেওয়া আছে হচ্ছে ফিউরান, বা এটাকে ইংলিশে ফুরান বলে। এই কাঁচা বাচ্চারা কোনটা উত্তর? বিষমচাক্রিক বলছে, বিষমচাক্রিক মানে হেটেরোসাইক্লিক। তো এখানে কি উত্তর হইতে বাধ্য? এই যে ফুরান বা ফিউরান উত্তর হইতে বাধ্য, কারণ আর কোনো অপশনই আমার হাতে নাই। সাইক্লোহেক্সেন 6 কার্বন থাকবে, ন্যাফথলিনে তো কার্বন থাকে, অন্য কিছু থাকে না। সাইক্লোপ্রোপেনও কি থাকে? শুধু কার্বন থাকে। এই প্রশ্নটা আসছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, তারপরে হচ্ছে আর কোথায় আসছে, HSTU, তারপরে হচ্ছে MBSTU, MBSTU, এতগুলো ভার্সিটিতে আসছে, তাও মাল্টিপল টাইমে। ওকে, গেল আমাদের এই প্রশ্ন। আমরা আরেকটা প্রশ্ন সলভ করব এখানে। প্রশ্নটা হচ্ছে কোন জৈব যৌগটি সম্পৃক্ত? কোনটি স্যাচুরেটেড বা সম্পৃক্ত?
কোনটি সম্পৃক্ত? অপশন এতে তোমাকে দেওয়া আছে হচ্ছে ইথানল, অপশন বিতে তোমাকে দেওয়া আছে হচ্ছে ইথিলিন, ETHELENE। অপশন সিতে দেওয়া আছে হচ্ছে অ্যাসিটিলিন, ACETELENE। অপশন ডিতে দেওয়া হচ্ছে বেনজিন। এই কাঁচা বাচ্চারা কোনটা আনসার? ইথিলিন মানে হচ্ছে CH2CH2 দ্বিবন্ধন আছে, অ্যাসিটিলিন মানে ত্রিবন্ধন আছে, বেনজিন মানে সেখানে দ্বিবন্ধন আছে। তাহলে এখানে ইথানল, ইথানলে কোনো কি থাকে না, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। তাহলে এখানে এটা আমাদের কি যৌগ? এটা আমাদের সম্পৃক্ত যৌগ। ওকে, সো আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি। আমি একটু রিভিউ করে দিই যে আমরা জৈব যৌগের আসলে ক্লাসিফিকেশনটার উপর বেস করে এগুলো সলভ করলাম। যে জৈব যৌগগুলো মেইনলি দুই রকম, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ কারা? বেনজিন অ্যান্ড বেনজিন লাইক কম্পাউন্ডকে আমরা কি বলি? অ্যারোমেটিক কম্পাউন্ড বলি। আর যারা অ্যারোমেটিক না তারা অ্যালিফেটিক। অ্যারোমেটিক দুই রকম হয়, কার্বোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। মেইন ফ্রেমে কার্বন যদি থাকে শুধু তাহলে সেটা কার্বোসাইক্লিক, মেইন ফ্রেমে কার্বন বাদে অন্য কিছু থাকলে সেটা আমাদের হেটেরোসাইক্লিক। এরপর আসি, এটা আবার দুই রকম হয়, ওপেন চেইন, ক্লোজড চেইন। ওপেন চেইন, ক্লোজড চেইন আবার সম্পৃক্ত অসম্পৃক্ত দুই রকমেরই হয়। তারপরে আমরা কয়েকটা যৌগ দেখলাম, বিশেষ করে কয়েকটা নাম একটু মনে রেখো। এই যে ফুরান, তারপরে হচ্ছে থায়োফিন, পাইরল এবং পিরিডিন, চারটা যৌগের নাম একটু মনে রাখা জরুরি। কারণ এবং এগুলো মুখস্থ হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। মানে পড়তে পড়তে এমনিতে এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে, অলরেডি অনেকের মুখস্থ হয়ে গেছে। ওকে, আচ্ছা এইবার দেখি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। সমগোত্রীয় শ্রেণী ইংলিশে বলে হোমোলোগাস সিরিজ। বেনজিন কিভাবে দ্বিবন্ধন হয় একটু দেখাবেন? বেনজিন হচ্ছে যেরকম থাকে না, এখানে তো ছবি আছে। এই যে আমরা গতকালকে বেনজিন আঁকছিলাম, সো বেনজিনে কি থাকে? এই যে বেনজিনে দ্বিবন্ধন থাকে না, সো বেনজিনে দ্বিবন্ধন থাকে মানে এটা অসম্পৃক্ত হবে। ওকে, সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ আমরা একটু বেসিক পড়বো, এখানে একটু বেসিকের দরকার আছে। বেসিক হচ্ছে আমরা জানি CH4 এ কি হয়? CH4 এ তো মিথেন হয়, তাই না? এবং এটা একটা চার্জ নিরপেক্ষ যৌগ। মানে চার্জ নিরপেক্ষ যৌগ মানে এর কোনো যোজনী শূন্য। মিথেনের কিন্তু কোনো যোজনী নাই, কারণ কার্বনের যোজনী 4, বা যখন যৌগটা তৈরি হয়ে গেছে তখন এর কিন্তু আর কোনো হাত ফাঁকা নাই, এর যোজনী এখন 0। মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন একটা হাত ফাঁকা হয়, এইটার যোজনী কিন্তু ভাইয়া 1। এবং এই মূলকটাকে আমরা কি বলি? এই মূলকটাকে বলি মিথাইল গ্রুপ। বাংলা লিখে দিচ্ছি, এটা আমাদের মিথাইল মূলক অথবা মিথাইল গ্রুপ। তাহলে কি বললাম? মিথেন তো মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন সেটাকে মিথাইল বলা হয়। যদি মিথেন থেকে দুইটা হাইড্রোজেন চলে যায় তাহলে এখানে আমাদের একটা মূলক তৈরি হয়, একটা গ্রুপ তৈরি হয় যার যোজনী কিন্তু 2। মিথাইলের যোজনী কিন্তু 1, কিন্তু মিথিলিন এইখানে যে মূলকটা তৈরি হয়েছে এই যোজনী কিন্তু 2। সো এটাকে কি মূলক বলে? এটাকে মিথিলিন মূলক বলে। নামটা সবাই একটু মনে রাখবো যে CH4 এ হয় মিথেন, CH3 তে হয় মিথাইল, অ্যান্ড CH2 তে হয় হচ্ছে মিথিলিন। ওকে, তাহলে মিথেন, মিথাইল এবং মিথিলিন। এখন সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কিরকম? নামের মধ্যেই কিন্তু এর অনেক অর্থ লুকায় আছে। কিরকম? একই গোত্রের মানুষজন বা সমগোত্রের মানুষজন। এই যে আমি একই গোত্রের মানুষজনের ধর্মে টুকটাক মিল থাকে না? যেমন হচ্ছে মোল্লা বংশের মানুষজন একটু হুজুর টাইপের হয়, মুন্সি বংশের মানুষজন একটু হুজুর টাইপের হয়, বাংলাদেশে শেখ বংশের মানুষ একটু অভিজাত ফ্যামিলি, শেখ পরিবারের ছেলে বা শেখ পরিবারের মেয়ে, অথবা হচ্ছে চৌধুরী খান তালুকদার খুবই অভিজাত বংশ, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো একই বংশের মানুষজনের মধ্যে ধর্মে মোর অর লেস মিল থাকে, মিল থাকে মানে মোটামুটি মিল থাকে, সবাই যে একই রকমের হয় তা না। আবার একই গোত্রের মানুষজনের কিন্তু একটা সারনাম থাকে সবার, যে অমুক মোল্লা তমুক মোল্লা, অমুক শিকদার তমুক শিকদার, অমুক শেখ তমুক শেখ, এরকম থাকে না?
যেমন আছে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, অনেক তো সবার নামের আগে বা পরে একটা কমন জিনিস থাকে। ঠিক সেরকম কিছু কিছু যৌগ আছে যারা এরকম একই বংশের যৌগ, বুঝছো? মানে সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ এর মানে হচ্ছে একই বংশের মানুষ। সো কয়েকটা যৌগ মানে হোমোলোগাস সিরিজ হবে বা কয়েকটা যৌগকে আমি সমগোত্রীয় শ্রেণী বলবো যদি তারা কিছু শর্ত পূরণ করে। সো আমরা সেই শর্তগুলো নিয়ে একটু কথা বলি। শর্ত হচ্ছে কয়েকটি যৌগ হোমোলোগাস সিরিজ হবে কয়েকটি যৌগ হোমোলোগাস বা সমগোত্রীয় শ্রেণী, হোমো LOGOUS, হোমোলোগাস সিরিজ হবে যদি এদেরকে কয়েকটা শর্ত মানতে হয়। সেই শর্তগুলো হচ্ছে আমরা দেখব। নাম্বার 1, এদের ধর্মে মিল থাকতে হবে। ডোন্ট গেট মি রং, আমি কিন্তু কখনোই বলিনি ধর্ম সেম হইতে হবে। ধর্মে মিল থাকতে হবে। একই বংশে ভাই অনেক ভদ্র ছেলে পেলে থাকে, আবার একই বংশে অনেক তেরা পোলাপানও থাকে, তাই না? সো থাকতে পারে, কিন্তু মোর অর লেস মিল থাকতে হবে। ধর্মে মিল থাকতে হবে, ধর্ম কখনো হুবহু সেম হবে না। এরপরে হচ্ছে তাদের একটা সাধারণ সংকেত থাকতে হবে। আচ্ছা, ধর্মে মিল মানে কি? ধর্মে মিল মানে গলনাঙ্কে মিল থাকতে হয়, দ্রাব্যতায় মিল থাকতে হয়, ওদের বিক্রিয়াতে মিল থাকতে পারে, ওদের পানিতে সলিবিলিটিতে মিল থাকতে পারে, মানে মোটামুটি যে ধর্মগুলো একটা যোগ্য দেখায় সেগুলোতে মিল থাকতে হবে। ওদের সবার একটা সাধারণ সংকেত থাকতে হবে, একটা কমন ফর্মুলা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে যে আগে বা পরে মিথিলিন মূলকের পার্থক্য। সো 3 নাম্বার হচ্ছে CH2। CH2 হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য। শেষটা অনেকেই বুঝে নেয়, বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ধর্মে মিল থাকতে হবে। এই তিনটা শর্তই মানতে হবে। যদি 3টা শর্ত মানে তাহলে কতগুলো যৌগকে আমরা হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত বলি। আবারও বলি, কয়েকটা যৌগকে আমি হোমোলোগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী বলবো যদি 1, ওদের ধর্মে মিল থাকে, 2, ওদের সবার একটা জেনারেল ফর্মুলা থাকে, 3, ওই মিথিলিন মূলকের যদি ডিফারেন্স থাকে। এই মিথিলিন মূলকের ডিফারেন্সটা আমি একটু পরে বোঝাচ্ছি যেটা দিয়ে আমি কি মিন করছি। এই 3টা শর্তের 3টাই যদি ফুলফিল করে তাহলেই কয়েকটা যৌগকে আমরা হোমোলোগাস সিরিজ বলতে পারি। ওকে, একটু উদাহরণ দেই। গ্রুপ সেম হইলে তো ধর্মে মিল এমনিতে থাকবে। ধর ভাই আমার কাছে এটা আছে CH3OH, এই একটা যৌগ, নিচে হচ্ছে C2H5OH, C3H7OH and C4H9OH। এই যে আমি এখানে কয়েকটা যৌগ লিখলাম। কাদেরকে লিখছে? মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। এই যে যৌগগুলো লিখছি, এই প্রত্যেকটা যৌগের মধ্যে এখন ধর্মে মিল আছে কি না আছে এটা শাওন ভাই বলার আগ পর্যন্ত তো আমরা জানি না, তাই না? সো ভাইয়া বলতেছে একটু বিশ্বাস করে নিতে হবে যে ধর্মে মোটামুটি মিল আছে। মিথানল, ইথানল, প্রোপানলের ধর্মে অনেক মিল আছে, সবাই আসলে অ্যালকোহল। এবং এদের সবাই একটা সাধারণ সংকেত কিন্তু বানানো যায়। কিরকম? সেটা হচ্ছে এরকম যে CnH2n+1 তারপরে OH, এই যে এই সংকেতটা কিন্তু বানানো যায়। এরপরে দেখি মিথিলিন মূলকের ডিফারেন্স কোথায়। ডিফারেন্সটা হচ্ছে এই যে এইটার সাথে এইটা CH2 কিন্তু যোগ করলে বা বিয়োগ করলে হয়। দেখো যে এর সাথে ডিফারেন্স কোথায়? CH2। এর সাথে ডিফারেন্স কোথায়? CH2। এর সাথে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স কিন্তু CH2। মানে সবার সাথে সবার CH2 এর ডিফারেন্স আছে। এর সাথে CH2 যোগ করলে এটা হয়, এর সাথে CH2 মাইনাস করলে এটা হয়, এর সাথে CH2 যোগ করলে এটা হয়, এর সাথে CH2 মাইনাস করলে উপরে এটা পাওয়া যায়। মানে ইমিডিয়েট উপরে নিচে। আবারও বলি, ইমিডিয়েট উপরে নিচে যদি CH2 মূলকের ডিফারেন্স থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাহলে এই সবগুলো যৌগ একটা হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত। সেই হোমোলোগাস সিরিজটা কোথায়? সেই হোমোলোগাস সিরিজ হচ্ছে অ্যালকোহল। সবাই কি বুঝে আছি? আমরা আরো অনেক হোমোলোগাস সিরিজের উদাহরণ দেখব।
সো হোমোলোগাস সিরিজটা বোঝা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের হোমোলোগাস সিরিজে বোঝার মধ্যে অনেক ঘাপলা আছে, সেই ঘাপলাগুলো আমরা এখন ঠিক করে ফেলবো। 9-10 যদি কেউ শিখে আসে অনেক ভুলভাল না, ইনকমপ্লিট ভাবে শিখে আসছে। সো হোমোলোগাস সিরিজের উদাহরণ কি হতে পারে? সব থেকে আমাদের প্রিয় উদাহরণ হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কিরকম? যেমন হচ্ছে CH4, C2H6, C3H8, C4, H হচ্ছে 10। তাহলে আমি বলতে পারি CnH2n+2। সো এটা হচ্ছে আমাদের অ্যালকেন হোমোলোগাস সিরিজ। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না, আমরা সবাই এটা জানি, মানে এটা সবাই অ্যালকেন। এরপর আমরা দেখি হচ্ছে অ্যালকিন। একটু সাইক্লো অ্যালকেন দেখে আসি। সাইক্লো অ্যালকেন, এই কাঁচা বাচ্চারা সাইক্লো অ্যালকেনের মিনিমাম সব থেকে ছোট মেম্বারকে অ্যাটলিস্ট কয়টা কার্বন হইলে সাইক্লো অ্যালকেন হয়? 3টার। গুড, 3টার কম হইলে কিন্তু এই 2টাকে দিয়ে কি চেইন বানানো যায়? 2টা দিয়ে হয় না, অ্যাটলিস্ট 3টা লাগে। সো 3টা লাগে মানে হচ্ছে এরকম, কার্বন, এখানে কার্বন, এখানে হচ্ছে কার্বন, CH2, এখানে CH2, এখানে CH2। তারপর দেখি একটু 4টা বানাই দেখি, CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2। তাহলে কাঁচা বাচ্চারা সাইক্লো অ্যালকেনের ওই জেনারেল ফর্মুলাটা কি হবে, যে এটা কি হবে? আমি আসলে এটা শেখাতে চাচ্ছি, আমার এটাই শেখানোর উদ্দেশ্য। গুণে দেখি এখানে কয়টা কয়টা হয়। 3টা হয় কার্বন, হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে 4টা হয় কার্বন, হাইড্রোজেন কয়টা হয়? 8টা। তাহলে এখানে সংকেত কিরকম হয়? CnH2n। সবাই কি বুঝে আছি? তাহলে অ্যালকেনেরটা হচ্ছে CnH2n+2, কিন্তু সাইক্লো অ্যালকেনের কিন্তু CnH2n। এই জিনিসগুলো আমরা অনেক সময় ছোটবেলায় শিখে আসি নাই, এবং বড়বেলাও কেউ কাউরে শেখায় না। সো আমি আসলে এখন বেসিক পড়াচ্ছি, তো আমরা বেসিকটা এখান থেকে ডেভেলপ করে ফেলবো। তারপরে দেখি হচ্ছে অ্যালকিন। অ্যালকিন হচ্ছে এই যে C2H4, তারপরে হচ্ছে C3H6, তারপরে হচ্ছে C4H8। তার মানে কি দাঁড়ায়? CnH2n। সবাই একটু অন্তর্দৃষ্টিতে তাকায় দেখি আমরা। অন্তর্দৃষ্টি হচ্ছে ভাইয়া সাইক্লো অ্যালকেনের জেনারেল ফর্মুলা যা হবে, কি বলে, অ্যালকিনের জেনারেল ফর্মুলা তাই হবে। তার মানে কি এই দুটো সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত? কি মনে হয়? জীবনেও না ভাই, সমগোত্র শ্রেণীর শর্ত কি একটা ছিল যে সাধারণ সংকেত ধর্মে মিল থাকতে হবে, মিথিলিন মূলকের পার্থক্য? এখানে ধর্মেই তো মিল নাই, কারণ এর ধর্ম আর ওর ধর্ম আকাশ পাতাল তফাৎ আছে। সো হ্যাঁ, ধর্মে মিল নাই, এটা হচ্ছে সব থেকে বড় বাধা এখানে আমরা পাই, ধর্মে কখনোই মিল থাকে না। সো আমি তোমাদের জন্য আসলে মুখস্থ করতে বলতেছি এইটা মনে রাখা লাগবে, CnH2n, এখানে CnH2n। সো অ্যালকিনে সাধারণ সংকেত যা, সাইক্লো অ্যালকেনে সাধারণ সংকেতও তাই। ভাইয়া অ্যালকিন গ্রুপ এর ফার্স্টটা কেন হয় না, সেকেন্ডটা দিয়ে স্টার্ট করেন কেন? এই দ্বিবন্ধন কি কখনো একটা কার্বনের মধ্যে হইতে পারে? মানে একটা কার্বন একটা কার্বনের সাথে কি ডাবল বন্ড তৈরি করতে পারে? পারে না তো। এই জন্য অ্যালকেনের মিনিমাম নাম্বার হচ্ছে 2, আর সাইক্লো অ্যালকেনের মিনিমাম নাম্বার হচ্ছে 3। এরপর আমরা একটু দেখি হচ্ছে ডাইইন। হাই, এটা তো আমি লিখতে চাই না, আমি তো এটা লিখতে চাইছি। ডাইইন কোনটা? ডাইন হচ্ছে এমন একটা যৌগ যেখানে 2টা দ্বিবন্ধন থাকবে, তাই না? সো আমি একটা উদাহরণ নেই, উদাহরণ নিব হচ্ছে এইটা, CH2 কার্বন, এখানে হচ্ছে CH2। এই বুঝি ডাইনে কখনো 3 কার্বনের নিচে হওয়া সম্ভব না, অ্যাটলিস্ট 3টা কার্বন লাগে। এটা অথবা হচ্ছে আরেকটা নেই, CH2, এখানে হচ্ছে CH, তারপর হচ্ছে এখানে CH, এখানে CH2। আচ্ছা কাঁচা বাচ্চারা একটু হিসাব করো তো, এখানে কার্বন কয়টা আর হাইড্রোজেন কয়টা? এখানে কার্বন কয়টা? 3টা। কার্বন 3টা না? হাইড্রোজেন কয়টা আছে? কার্বন 3টা, হাইড্রোজেন আছে এখানে মোট 4টা। তাহলে কার্বন 3টা, হাইড্রোজেন 4টা, একটু লিখে ফেলি, কার্বন 3টা, হাইড্রোজেন 4টা। এটা লিখে ফেলো, কার্বন 4টা, হাইড্রোজেন কয়টা হয় কাঁচা বাচ্চারা? 2, 3, 4 আর 2, 6, হাইড্রোজেন 6টা।
যদি কারো এখানেও ফর্মুলা পাইতে কষ্ট হয় আরেকটা লিখি, সমস্যা তো নাই, তাই না? CH3, তোমার যেখানে আছে সেখানে ডাবল বন্ড দাও, কোনো প্যারা নাই, বাট দুইটা ডাবল বন্ড দিবা। CH, এখানে CH2 হবে। আমি যদি এইখানে দেখাই, এখানে কার্বন কয়টা? 1 2 3 4 5টা। হাইড্রোজেন কয়টা দেখি? 3 4 5 6 7 8টা। এই আমাকে ফর্মুলা বলো, এটার কমন ফর্মুলা কি হবে? না পারলে প্যাটার্ন আছে, এই প্যাটার্ন দেখে বলতে হবে। গুড, এখানে হচ্ছে এটা হবে CnH2n-2। আমি জানি সবার এইটা মুখস্থ, এই যে এইটা সবার মুখস্থ ছিল, কিন্তু আমি জানি এটা কারো মুখস্থ ছিল না, সো এইটা মনে রাখতে হবে। আমি জানি এইটা সবার মুখস্থ, আসলে এটা সবার মুখস্থ, বাট এটা কারো মুখস্থ না, সো এটা একটু মনে রাখতে হবে যে কখনো যদি ডাই ইন থাকে, ডাই ইন, তখন হচ্ছে আমাদের CnH2n-2, এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত। তার মানে কি এই যে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সাইক্লোঅ্যালকিন। এবার অনেকে বলবে ভাইয়া ডাইন দেখাইলেন, ট্রাইনকে দেখাবেন না, টেট্রাইন দেখাবেন না? ভাই আর এত দরকার নাই, ডাই পর্যন্ত আমরা থাকি, ইভেন ডাই পর্যন্তই হাতে গোনা খুব একটা লাগে না। বাট ওই যে বললাম আমি অর্গানিক পড়াই একটু অন্য ধাঁচে, আমি অর্গানিকের বেসিকটা শুরুতে স্ট্রং করে দেই, তারপরে এমনিতেই স্টুডেন্টরা খুব আরামসে বুঝে যায়। সো এই জন্য বিশ্বাস রাখো, এর বেশি লাগবে না, আমি যা পড়াচ্ছি অর্গানিক তার বেশি লাগবে না। সাইক্লোঅ্যালকিন একটা উদাহরণ নেই, কার্বন, এখানে হচ্ছে কার্বন, এখানে কার্বন, এবং এখানে হচ্ছে আমি একটা দ্বিবন্ধন দিব, এখানে একটা দ্বিবন্ধন, এখানে CH2, এই যেরকম একটা যৌগ লিখলাম। আমি আরেকটা লিখি, কার্বন, কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, সো এইখানে হচ্ছে আমি একটা দ্বিবন্ধন দিলাম। আমি আরেকটা উদাহরণ লিখি, কার্বন, 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 এখানে কার্বন, এখানে কার্বন, ধরলাম এখানে একটা দ্বিবন্ধন, মানে একটা দ্বিবন্ধন থাকবে জাস্ট, আর যদি মেকআপ করে বাকি হাইড্রোজেনগুলো দিচ্ছে। এই কাঁচা বাচ্চারা হিসাব নিকাশ করে আমার এটা সাধারণ সংকেত মানে বের করে দাও সাইক্লোঅ্যালকিনের। দেখি এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 3টা, হাইড্রোজেন কয়টা? 4টা, মানে এর সাথে মিলে যায়। এখানে কার্বন 1 2 3 4টা, হাইড্রোজেন কয়টা? 6টা, এই যে 2 আর 2 4 আর 2 6, মানে এইটা সাধারণ সংকেত যা হবে এটা সাধারণ সংকেতও তাই হবে, CnH2n-2। তার মানে কি ভাই, ডাইইন আর সাইক্লোঅ্যালকিন সমগোত্রীয় শ্রেণী? জীবনেও না, কারণ এদের কিসে মিল নাই? ধর্মে মিল নাই। তাহলে আশা করি বুঝতে পারছি যে ডাইইনের সাধারণ সংকেত যা হবে, সাইক্লোঅ্যালকিনের সাধারণ সংকেতও হুবহু সেম সেম, এক কালার, সাধারণ সংকেত এক কালার। এবার আমরা দেখি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনটা আমরা চিনি, অ্যালকাইনটা হচ্ছে এইটা, C2H2, তারপরে হচ্ছে C3H4, তারপরে হচ্ছে C4H6, C5H8, তার মানে হচ্ছে CnH2n-2। এটা 9-10 ছিল আমাদের। তাহলে খেয়াল করছো এই তিনটা যৌগের সাধারণ সংকেত সেম, এই বোর্ডে যে তিনটা আছে, কোন তিনটা? ডাইনের সাধারণ সংকেত যা, সাইক্লোঅ্যালকিনের সাধারণ সংকেত তাই, আবার হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত তাই। তার মানে তো এই তিনটা কখনোই সেম না। তোমাদের এইটা মুখস্থ আছে, এই দুটো আমি চাই একটু সময় মুখস্থ করে ফেলো। সবাই একটু লেখা হইলে আমাকে জানাই দিও। সাইক্লোঅ্যালকিনের লাস্টেরটাই ভুল আছে, সাইক্লোঅ্যালকিনের লাস্টেরটা কি কোথাও ভুল আছে? এই যে এখানে একটা হাইড্রোজেন, ওই এখানে একটা হাইড্রোজেন হইলেই ঠিক হবে। ওকে, গেল এইটুকু। এরপর আমরা দেখি হচ্ছে একটু অ্যালকোহল। অ্যালকোহল নিয়ে ভাই কিছুক্ষণ আগে কথা বললেন, আবার কেন বলতেছেন? কারণ আছে।
কারণ আমরা 9-10-এ যা শিখি তার বাইরে অনেক কিছু শেখার আছে বা তার বাইরে অনেক কিছু করার আছে, সেগুলো আমি একটু দেখব। একটা হচ্ছে এইটা CH3OH, C2H5OH, তারপর আছে C3H কত 7OH, তার মানে হচ্ছে CnH2n+1OH। আমরা এইটা দেখে অভ্যস্ত, কিন্তু ভাই আমি সবাইকে এটা বলতে চাই, দেখি এইটা সবাই চিনি কিনা। যদি এটাকে এভাবে লেখা হয় CnH2n+2 তারপরে O, এইটা লেখা দেখলেই স্টুডেন্টরা খুব কনফিউজড হয়ে যায় যে ভাইয়া এটা আবার কি না কি দেওয়া আছে, কই থেকে আনলেন, কেমনে পাইলেন, সারা জীবন তো উপরেটা পড়ে মুখস্থ করছি। আমি প্রমাণ করাই দিচ্ছি। এখানে কার্বন কয়টা দেখো, কার্বন হচ্ছে এখানে একটা, হাইড্রোজেন কয়টা, চারটা, আর অক্সিজেন কয়টা, একটা। আমার কথা বিশ্বাস না হয় দেখো এখানে কার্বন কয়টা, কার্বন হচ্ছে দুইটা, হাইড্রোজেন কয়টা, ছয়টা, অক্সিজেন একটা। দেখো এখানে কি আছে, এখানে কার্বন কয়টা, কার্বন হচ্ছে তিনটা, হাইড্রোজেন কয়টা, আটটা, অক্সিজেন একটা। সো এখানে কার্বন হচ্ছে, মেইন কথা হচ্ছে এইটা যেটা 9-10-এ তুমি এক ধাঁচে পড়ছিলা, এটাকে এখন একটু অন্যভাবে পড়বো। তো সাধারণ সংকেত দুইটা, এইটাও সাধারণ সংকেত, এইটাও সাধারণ সংকেত, যে কোনোটা এক্সামে হুটহাট করে আসতে পারে। বাট সবার আসলে এইটা দেখে দেখে এত পরিমাণ চোখে লেগে গেছে, নিচেটা দেখলেই আসলে আমরা প্যারা খেয়ে যাই। ওকে, গেল অ্যালকোহল। এবার আমরা একটু দেখি ইথার। ইথারের ক্ষেত্রে হচ্ছে এইটা CH3O CH3, এটা একটা। তারপরে হচ্ছে C2H5, C2H5, এখানে O, এখানে CH3, C2H5, এখানে O, এখানে C2H5। এই যে এগুলো তো সব ইথার, তাই না? আমাকে ইথারের সংকেত বানায় দাও তো, কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা হিসাব করে এটা সংকেত বানায় দাও। আমরা সংকেত বানাচ্ছি, সবাইকে সাথে নিয়ে বানাচ্ছি, বাট এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন তুমি ইন্টিগ্রেশনে ফর্মুলা মুখস্থ করছিলে, এখানে ফর্মুলা মনে রাখতে হবে। বানাই দেখো, যদি ট্রাস্ট না করো আমি বলে দিচ্ছি, CnH2n+2O, দেখো এটাই আসে। মানে যেটা অ্যালকোহলের সাধারণ সংকেত সেটাই ইথারের সাধারণ সংকেত। তার মানে কি অ্যালকোহল আর ইথার সেম হয়ে গেল? না, অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, ইথার একটা সমগোত্রীয় শ্রেণী। জীবনেও এতে ধর্মে মিল নাই, ধর্মে মিল না থাকলে তারা কোনোদিন কি হবে না, সমগোত্রীয় শ্রেণী হবে না। কিন্তু মনে রাখতে হবে যে এ সাধারণ সংকেত আর এ সাধারণ সংকেত কিন্তু সেম। তারপরে আমরা দেখি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের দেখি বাচ্চাকালের ইনফরমেশন যে CH3, না প্রথমটা হচ্ছে কি HCHO, তারপরেরটা কি CH3CHO, এরপরেরটা কি C2H5CHO। ওকে, তারপরে আমি আরেকটাই লিখে দিই, C3H7CHO। আমরা জানি অ্যালডিহাইডেতে এই গ্রুপটা থাকে। ইথারের থার্ড এক্সাম্পলটা বুঝলাম না। এই যে এই পাশে হচ্ছে ইথাইল গ্রুপ, এই পাশে ইথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল ছিল, একটা ইথাইল ছিল, আমি একটা একটা করে কার্বন বাড়াচ্ছি। এটা আমি এই পাশে আরেকটা হচ্ছে প্রোপাইল দিলেও হইতো, বাট আমি দুই পাশে সমান সমান বাড়াইছি আর কি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। আমার মেইন উদ্দেশ্য এটা বোঝানো, মেইন উদ্দেশ্য হচ্ছে সাধারণ সংকেতটা বের করা। এবং এই সংকেতগুলো তোমার বইতে নাই, এই সংকেতগুলো তোমার বইতে দেখানো হয় না। সো আমি এইগুলো দেখা দিচ্ছি কারণ আমরা তো কোনো ঘাটতি রেখে, কোনো লিমিটেশন রেখে পড়বো না, সবই পড়বো এবং খুবই স্মুথলি পড়বো, ইজিলি পড়বো, সেই জন্য সংকেতগুলো বানায় দেখা দিচ্ছি আমি। CH3CHO, তারপরে হচ্ছে C2H5CHO, C3H7, হ্যাঁ সবই তো বোধহয় ঠিক আছে। এখন এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা পড়ি, আগে একটু আমি এই সংকেতটা একটু লিখে ফেলি। এখানে কার্বন কয়টা? একটা, হাইড্রোজেন কয়টা? দুইটা, আর অক্সিজেন একটা। এখানে কার্বন কয়টা? কার্বন দেখো দুইটা, হাইড্রোজেন কয়টা? চারটা, আর অক্সিজেন কিন্তু একটা। এখানে কার্বন কয়টা? তিনটা, এই যে 2-1-3, হাইড্রোজেন 6টা, আর অক্সিজেন একটা। এখানে কার্বন কয়টা? 4টা, হাইড্রোজেন কয়টা? 8টা, অক্সিজেন একটা। তাহলে কাঁচা বাচ্চারা একটা তো আমরা 9-10-এ মুখস্থ করছিলাম,
9 10 আমাদের কোনটা মুখস্থ ছিল? 9 10 আমাদের এইটা মুখস্থ ছিল, CnH2n+1 CHO। 9 10 আমাদের এইটা মুখস্থ ছিল, CnH2n+1 CHO। কিন্তু এখন আমরা এটা সহিত আরেকটা মুখস্থ করব, সেটা হচ্ছে এইটা CnH2nO। দেখো যে এইখান থেকে আসছে, এই দুটেই কার সাধারণ ফর্মুলা? এটা দুটেই অ্যালডিহাইডের সাধারণ ফর্মুলা। এটা তুমি অলরেডি জানো, এটা তোমার জীবনে নতুন আসছে। কেউ কি আগে থেকে এটা জানতা? এই নিচেরটা কারো কি আগে থেকে জানা ছিল? CnH2nO যদি কারো জানা না থাকে, এখন এটা মুখস্থ করতে হবে। এক্সাম হলে তো তুমি এগুলো করে করে বের করতে পারবা না। তো যাদের জানা নাই তারা এটা তো অলরেডি আমরা জানি, এটা একটু আমরা মুখস্থ করব। ওকে, গেল এটা। তারপরে আমরা একটু দেখি, অ্যালডিহাইড তো গেল, কিটোন দেখব। কিটোন আর অ্যাসিড এই দুটোই দেখব। সো কিটোন, সেভ করে রাখি, ঠুসঠাস করে কারেন্ট যদি চলে যায়। মনে হচ্ছে ভাইয়া অনেকগুলো দেখাচ্ছেন, মনে কেমনে রাখবো? এগুলো ভাই মনে রাখা ইজি। আমি হচ্ছে দেখাবো না কিভাবে। কিটোন, কিটোনের প্রথম সদস্য কত? কিটোন হইতে গেলে অ্যাটলিস্ট 3টা কার্বন লাগবে, তাই না? CH3CO CH3, 3 সদস্য। তারপর হচ্ছে C2H5 CO CH3, মানে কার্বন আমি একটা একটা করে বাড়াচ্ছি। তারপরে হচ্ছে C2H5 CO C2H5। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটু বলে দেই যে এটা হচ্ছে কিটোনের সাধারণ সংকেত CnH2nO। মানে কিটোনের সাধারণ সংকেত যা, অ্যালডিহাইডের সাধারণ সংকেতও কিন্তু তাই। তার মানে কি ভাইয়া এইটা যে অ্যালডিহাইড আর কিটোন সেম হয়ে গেল? না, অ্যালডিহাইড আর কিটোন তার মানে কিন্তু সেম হয়ে গেল না। কেন সেম হয়ে গেল না? কারণ অ্যালডিহাইডের ধর্ম আর কিটোনের ধর্ম জীবনেও কি হবে না, মিলবে না। ধর্ম যদি আলাদা হয় তারা জীবনেও কি হবে না, তারা জীবনেও সমগোত্রীয় শ্রেণী হবে না। কিন্তু সাধারণ সংকেত সেম। অ্যালডিহাইড সাধারণ সংকেত সেম, কিটোনেরও সাধারণ সংকেত হচ্ছে সেম। এখন বলতে পারো ভাই যদি আমাকে CnH2nO দেওয়া থাকে তাইলে আমি কিভাবে বুঝবো? যদি স্ট্রাকচার দেওয়া না থাকে তাহলে বোঝার কোনো উপায় নাই। প্রশ্নে যদি এরকম কোনো আসে, এটা অনেক প্রশ্ন আমরা সলভ করব, কোনো না কোনো হিন্ট অবশ্যই দেওয়া থাকবে যেটা কার অ্যালডিহাইড না কিটোন সেটা কিভাবে বুঝবো। এবার দেখি হচ্ছে অ্যাসিড, জৈব অ্যাসিড। প্রথমটা হচ্ছে HCOOH, মিথানোয়িক অ্যাসিড, তাই না? তারপর হচ্ছে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। তারপর হচ্ছে C2H5 COOH। এখন অ্যাসিডের সাধারণ সংকেত আসলে তোমার কোনটা মুখস্থ? তোমার মুখস্থ এইটা CnH2n+1 COOH। বাট এখন তোমার জীবনে নতুন একটা সংকেত আসছে, সেটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে এইটা CnH2nO2। নিচেরটা আমি জানি অনেকের জীবনে নতুন, কিন্তু নিচেরটাও মনে রাখা লাগবে, কারণ তুমি এখন 9 10-এ নাই, তুমি এখন বড় হইছো। আর এগুলো আমাদের বইতেও নাই, বাট অ্যাডমিশনের ঠুসঠাস আসে। স্টুডেন্টরা বুঝে উঠতে পারে না যে এখানে আসলে কি ঘটনা ঘটছে। এবার আমি একটু পড়াশোনাকে ছোট করে দেই। যা যা করছি সেগুলোকে যদি আমি একবারে দেখাই তাহলে দেখো কি দাঁড়ায়। দেখবে পড়াশোনা অনেক ছোট হয়ে গেছে। যদি এরকম হয় CnH2n+2, কাঁচা বাচ্চারা এখানে আমরা কোন সমগোত্র শ্রেণী পাবো? অ্যালকেন। আর কি কিছু পাই? এখানে অ্যালকেনের বাইরে কিন্তু আর কিছু হয় না, তাই না? CnH2n+2, ওই যে ওইগুলোই শিখলাম, বাট এখন আমরা অল্প জায়গায় শিখে ফেলবো। যদি এরকম হয় CnH2n, কি কি হয়? একটা হয় হচ্ছে অ্যালকিন, একটা হয় কি সাইক্লো অ্যালকেন, তাই না? এটা অলরেডি তুমি জেনে গেছো। ওই যা শিখছিলে সেগুলোকে আমরা একটু এক জায়গায় করে লিখছি, যে অ্যালকিন হয় এবং সাইক্লো অ্যালকেন হয়। এরপরে CnH2n-2, এখানে তুমি কি শিখছো? এখানে হয় হচ্ছে অ্যালকাইন, এটা তো তুমি আগে থেকেই জানো। এখানে হয় হচ্ছে সাইক্লো অ্যালকিন, এবং এখানে হয় হচ্ছে ডাইইন, যেটা তুমি অলরেডি শিখে ফেলছো, জাস্ট আমরা এক জায়গায় লিখে দিচ্ছি। এরপরে দেখো
CnH2n+2O, এখানে কি হয়, এখানে হয় হচ্ছে অ্যালকোহল, আর এখানে হয় কি, এখানে হয় হচ্ছে ইথার, তাই না? আমরা তো এটা এতক্ষণ ধরে শিখছি। এরপরে আসি, যদি এরকম হয় CnH2nO, তাহলে এখানে কি হয়, এখানে হয় হচ্ছে অ্যালডিহাইড, আর এখানে কি হয়, এখানে হয় হচ্ছে কিটোন, তাই না? আরেকটা হচ্ছে এইটা CnH2nO2, এখানে হয় হচ্ছে অ্যাসিড। জাস্ট তোমাকে আমি এই জিনিসগুলো এতক্ষণ ধরে শেখাইলাম। সো আমি যদি হুট করে এইগুলো লিখে দিতাম, অনেকে চিন্তা করতো আরে বাবা রে বাবা, এটা কই থেকে আসছে, কেমনে পাইছেন ভাই? বাট আমি এইগুলো প্রমাণ দিয়ে দিয়ে আনছি, বাট তোমার মনে রাখা লাগবে এই স্লাইডে যা আছে এতটুকু হচ্ছে তোমার মনে রাখা লাগবে, দ্যাটস ইট। কি এখন অনেক অল্প জায়গায় অল্প চিন্তায় চলে আসলো না জিনিসটা? এক কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিডের সংকেত এই যে এক কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। ডাইন কি ক্লাস 10-এ ছিল? মনে নেই তো ডাইন ক্লাস 10-এ ছিল কিনা। ওকে, তাহলে আমরা একটু রিভিউ করে আসি। আমরা আসলে পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম জৈব যৌগের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন পড়লাম, তারপর গেলাম সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, কয়েকটা যৌগগুলোকে আমি সমগোত্রীয় শ্রেণী বলতে পারি যদি তিনটা ধর্ম তারা মানে বা তিনটা শর্ত তারা মানে। কি কি? ধর্মে মিল থাকবে, তাদের একটা সাধারণ সংকেত থাকবে, ধর্মে মিল সাধারণ সংকেত, এবং সেখানে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। তো সমগোত্রীয় শ্রেণী কারা? অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। সো এই সবগুলো যৌগ অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর মেম্বার। সাইক্লো অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, সবগুলো মেম্বার সাইক্লো অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্য। অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী, তাহলে এই সদস্যগুলো ইথিন, প্রোপিন, তারপরে বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন সবাই ওই সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য মানে সদস্য। তো তোমার আসলে দিন শেষে মনে রাখা লাগবে এই সংকেতগুলো। কই গেল কই গেল কই গেল, এই সংকেতগুলো আমাদের মনে রাখা লাগবে। এইবার চলো দেখি আমরা একটু ফাংশনাল গ্রুপ পড়ি, কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। দেখো আমি যে কথাগুলো এখানে বললাম বা যে জিনিসগুলো লিখে দিলাম, এটা তোমার জীবনকে কতটা সহজ করে ভবিষ্যতে। এই যে জাস্ট এই অংশটুকু, সমানতার মধ্যে এটা কাজে লাগবে। তারপরে হচ্ছে মাঝে মধ্যে সংকেত দেওয়া থাকে, যৌগ চিনে নিতে হয়, অ্যাডমিশনে আসে খুব ট্রিকি প্রশ্ন, তখন এইগুলো জানা থাকলে জীবন অনেক ইজি হয়ে যায়। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, এটা আবার কি? ফাংশনাল গ্রুপ মানে যে গ্রুপ দিয়ে ফাংশন নির্ধারিত হয় তাকে আমরা ফাংশনাল গ্রুপ বলি। মানে জিনিসটা হচ্ছে যে নাটের গুরু তো আমরা চিনি, নাটের গুরু বাগধারার অর্থ কি? এনিওয়ান? নাটের গুরু শব্দের অর্থ কি? বাংলা বাগধারা কি পড়াশোনা ছেড়ে দিছো, তাই না? সায়েন্সের স্টুডেন্টরা মনে করে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি কেন বাংলা পড়বো? কিন্তু যেই পরীক্ষাটা আসে, মানে বোর্ড পরীক্ষাটা যখনই আসে, তখনই আসলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। নাটের গুরু শব্দের অর্থ হচ্ছে দলপতি বা দলনেতা। হ্যাঁ, এখন যে সবকিছুর মূল গড়ে সবাই তো বাংলা পারে। এখন দলপতি বা দলনেতা, সে যা বলে দল তো সবাই তাই করে, তাই না? তার কথার বাইরে কেউ যায় না, সে যেটা বলবে সেটাই, এবং সে ওই দলের সমস্ত বৈশিষ্ট্য সমস্ত ডিরেকশন সেই দেয়, মানে তার উপরে সবকিছু নির্ভর করে, তাই না? এখন কাহিনী হচ্ছে, তো আমাদের এরকম কিছু কিছু মূলক আছে, কিছু কিছু পরমাণু বা পরমাণু গুচ্ছ, যেটা বিশাল একটা জৈব যৌগের চেইনে থাকবে, এবং সেই চেইনে থেকে ও একলাই সমস্ত কিছু নির্ধারণ করে দেয়। তার গলনাঙ্ক কি হবে ও একলা নির্ধারণ করে, তার স্ফুটনাঙ্ক কি হবে সে একলা নির্ধারণ করে, তার বিক্রিয়া কেমন হবে, তার সলিবিলিটি কেমন হবে, তার পোলারিটি কেমন হবে, সব ওই একলাই নির্ধারণ করে দেয়। ওইটাকে আমরা কি বলি? ফাংশনাল গ্রুপ। তাহলে ফাংশনাল গ্রুপ মানে যে ফাংশন নির্ধারণ করে। ওকে, সো আমরা যদি বলতে পারি বইতে খুব সুন্দর করে মশলা মাখায় বড় বড় ডেফিনেশন দেওয়া, আমরা একটু আমাদের মতো সহজ করে বলি যে জৈব যৌগের ধর্ম নির্ধারণকারী গ্রুপ। ওকে, সো কথা হচ্ছে নাটের ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে জৈব যৌগের ধর্ম নির্ধারণকারী
group. Okay, the group which indicates বা which fixed all the properties of a compound is called the functional group. মানে ও আসলে সমস্ত ধর্ম নির্ধারণ করে দেয়। একটা উদাহরণ দেই, যেমন ধরো এই যে আমার কাছে একটা কার্বন কার্বন চেইন আছে, এটা কিন্তু নর্মাল একটা কার্বন চেইন, আমজনতা একটা কার্বন চেইন। বাট যখনই তুমি এই চেইনের এইখানে একটা OH এনে দিবা, এই OH থাকার জন্য এই পুরোটা চেইনটা কি হয়ে যাবে, অ্যালকোহল হয়ে যাবে। তাহলে এই OH থাকার জন্যই হচ্ছে পুরো যৌগটার ধর্ম চেঞ্জ হয়ে গেছে, ওর বয়লিং পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, ওর মেল্টিং পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে, দুনিয়ার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তাহলে দিস OH ইজ এ ফাংশনাল গ্রুপ, মানে এটা থাকার জন্য ফাংশনটা নির্ধারিত হচ্ছে, এজন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ফাংশনাল গ্রুপ বলি। সো আমাদের ফাংশনাল গ্রুপগুলো একটু পড়া লাগবে। এই গ্রুপগুলো আমরা একটু মানে হচ্ছে একটু সিরিয়াসলি পড়ব, এবং এইটা আমাদের পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। সো আমি কয়েকটা প্রশ্ন এখানে একটু দিয়ে দিচ্ছি ফাংশনাল গ্রুপের আগে। সমগ্র শ্রেণী থেকে কয়েকটা প্রশ্ন হচ্ছে কয়েকটা বোর্ডে আসছিল, প্রশ্নগুলো দেখো তো তোমরা যদি পারো তাইলে আমি সলভ করে দিব, না যদি না পারো তাহলে আমি সলভ করে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2019, প্রোপিন এবং বিউটিন পরস্পর সমগোত্রীয় কেন? প্রোপিন ও বিউটিন সমগোত্রীয় কেন? এই প্রশ্ন আসছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। সো চট্টগ্রাম বোর্ড 2019, আমাকে কি এটা সলভ করে দিতে হবে? কি কি লিখতে হবে? জাস্ট ওই তিনটা পয়েন্ট লিখে দিবা। কি পয়েন্ট? যে এদের ধর্মে মিল আছে, এদের একটা সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে এইটা, প্রোপিন হচ্ছে C3H6 আর বিউটিন হচ্ছে C4H8, তাই না? তাহলে এদের মধ্যে কি মূলকের পার্থক্য আছে? দেখো এদের মধ্যে পার্থক্য আছে মিথিলিন মূলকের, না? যে তুমি যদি CH2 যোগ বিয়োগ করো তাহলে এটা থাকে, এখানে হচ্ছে C4H8। তারপরে এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে এটা অবশ্যই কি, এই যে এইটুকু হচ্ছে আমাদের আনসার, এটা অবশ্যই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। যে একটা থেকে CH2 যোগ বিয়োগ করে আরেকটা পাওয়া যায় 1, এদের ধর্মে মিল আছে 2, এবং এদের সাধারণ সংকেত আছে 3। সো এই তিনটা কারণে এরা সমগোত্রীয় শ্রেণী হয়। সবাই কি বুঝতে পারছি? আরেকটা প্রশ্ন আসছিল, সেটা একটু বলে দেই। এটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 17-তে। কুমিল্লা বোর্ড, আচ্ছা CU, কুমিল্লা বোর্ড কেমনে লেখে? আচ্ছা বাংলায় লিখে, কুমিল্লা বোর্ড 17। সেম প্রশ্ন আসছিল, ওইখানে প্রশ্ন আসছিল হচ্ছে মিথেন ও প্রোপেন সমগোত্রীয় কেন? মিথেন ও প্রোপেন সমগোত্রীয় কেন? এটা কি আমার করে দেওয়া লাগবে? সো মিথেন এবং প্রোপেন কেন সমগোত্রীয়? ওই যে লিখবা সাধারণ সংকেত আছে, ধর্মে মিল আছে। আর এখানে যদিও মিথিলিন মূলকের পার্থক্য নাই, কারণ মিথেনের পর একটা ইথেন আছে। সো তুমি জাস্ট ওভাবে দেখাবা মিথেন, ইথেন এবং প্রোপেন, এদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে, তার মানে এরা কি হবে? এরা সমগোত্রীয় শ্রেণী হবে। এখনো অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন এই যে সমগোত্রীয় শ্রেণী থেকে আসলে নাই। অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন আমরা পাবো আরো 2-3টা ক্লাসের পরে গিয়ে, তখন দেখবে অনেক মজার মজার ফানি প্রশ্ন সলভ করবো আমরা। আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, জৈব যৌগের ধর্ম নির্ধারণকারী গ্রুপ। সো আমাদের কয়েকটা ফাংশনাল গ্রুপকে একটু মনে রাখা লাগবে, এবং সেই মনে রাখাটা হচ্ছে পরপর 2টি কম্পাউন্ডে CH2 ডিফারেন্স থাকতে হবে। ইয়াস, ইমিডিয়েট আগে অথবা ইমিডিয়েট পরে এদের থাকা লাগবে। সো আমরা একটু সমগোত্রীয় শ্রেণী কি বলে, আমরা হচ্ছে জৈব যৌগের এটা পড়বো, কিন্তু একটু সিরিয়ালি পড়বো। সব একটা চার্ট বানাও আমার মতো, আমার জন্য চার্ট বানানো ইজি, কারণ আমার কাছে হচ্ছে নোট আছে। নোট জীবনকে অনেক ইজি করে দেয় পড়াশোনার জীবনে। আমি আগে নোট ইউজ করতাম না, কিন্তু এখন হচ্ছে ইউজ করি, এবং দেখলাম যে নোট, হায় হায়,
নোট অনেক কনভিনিয়েন্ট। এটা একটা, এটা একটা, তার মানে বাঁকা হয়ে গেছে, হইলে হয়েছে। ভাইয়াকে নোটকে টাকা দিয়ে কিনতে হয়? হ্যাঁ, নোটকে টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু আমি তো ব্যাকবোনের স্মার্ট বোর্ড ইউজ করি, ওরা এটার সাথে সাথে বিল্ট ইন দিছিল। কিন্তু আমি যখন ওই যে অফলাইনে পড়াই বাসাবোতে, ওখানে আমি ইউজ করি হচ্ছে ইয়া বেনকিউ। ওদের সাথে নোট থ্রিটা ফ্রি দেয় না, তখন নোট থ্রির এই যে এই ফিচারগুলো ওখানে নাই, মানে এই যে এত এত ফিচার এখানে তো সব আনলক করা। যেটা যে নোটের যে ফ্রিটা সেটাতে শুধু এটা আনলক করা, এগুলো দেখায় কিন্তু ওই যে শ্যাডো টাইপের দেখায়, এগুলো আনলক করা না। তারপর এইটা নোটের অনেক কাজে দেয় আর কি, এই যে সার্কেল আঁকা, তারপরে হচ্ছে বক্স আঁকা, তারপরে বৃত্ত আঁকা, খুব ইজি। মানে বিশেষ করে বৃত্ত আঁকাটা অনেক বেশি ইজি। প্রোপেন আর হেক্সেন সমগোত্রীয় না? তাহলে প্রোপেন আর হেক্সেন, হ্যাঁ অবশ্যই সমগোত্রীয়, প্রোপেন হেক্সেন সমগোত্রীয়। আমার স্মার্ট বোর্ড একটাই, ওইখানে আরেকজনের স্মার্ট বোর্ড, সেটাতে আমি পড়াই আর কি। আচ্ছা, সমগোত্র শ্রেণী আমরা মনে রাখবো হচ্ছে প্রথমে এইটা COOH, COOH, ওকে। অথবা বাংলায় লিখি তারপর হচ্ছে ইংলিশে লিখবো। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সরি সমগোত্র শ্রেণী না, কার্যকরী মূলক। সংকেত হচ্ছে এইটা COOH, আর এটা স্ট্রাকচার হচ্ছে এরকম, C এখানে হচ্ছে O, এখানে হচ্ছে OH, এটা হচ্ছে ওর গঠন। ইমিডিয়েট আগে পড়ে না, না ইমিডিয়েট আগে পরে না হইলেও তো সমগোত্র শ্রেণী হবে। আমরা বলছি মিথিলিন মূলকের ডিফারেন্স ইমিডিয়েট আগে পরে থাকতে হবে, বাট আমাকে যে দুইটা নিয়ে কম্পেয়ার করতে বলছে সেই দুইটা যদি ইমিডিয়েট আগে পরে না হয় তাহলে মিথিলিন মূলকের তো পার্থক্য থাকবে না, বাট বাকি দুইটা তো মিলবে, তাই না? সো যদি বলা হয় মিথেন এবং পেন্টেন কি সমগোত্রীয় শ্রেণী, হ্যাঁ সমগোত্রীয় শ্রেণী। মিথিন মূলকের পার্থক্য আছে, আছে তো, মিথেনের সাথে পেন্টেনের নাই, বাট সিরিয়ালি তো আছে। COOH, তারপরে হচ্ছে SO3H, SO3H হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড হচ্ছে এইটা SO3H, এবং সালফোনিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম, অক্সিজেন, সালফার, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে হচ্ছে, আমি একটু SO3H এর স্ট্রাকচারটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে এইটা সালফার, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে OH, ওকে, সালফোনিক অ্যাসিড মূলক। সো আমরা এই যে আমি যে সিরিয়ালটা লিখে দিচ্ছি, আমি চাই যে হচ্ছে সবার সিরিয়ালটা যেন হচ্ছে মনে থাকে, মানে একটার উপরে কোন টাকার উপরে আছে কোন টাকার নিচে আছে একটু চোখের দেখা সবাইকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এইটা অ্যাসিড হ্যালাইড, এটা ইংলিশে লিখি, ইংলিশে লেখা ইজি, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হচ্ছে এইটা COX, এটা স্ট্রাকচার হচ্ছে এরকম C, এখানে O, এখানে হচ্ছে X, অ্যাসিড হ্যালাইড। তারপরে হচ্ছে অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট বা অ্যানহাইড্রাইট, ANHYDRIDE, অ্যানহাইড্রাইটের সংকেত হচ্ছে এরকম C, এখানে O, এখানে O, এটা স্ট্রাকচার দিয়ে লিখতে হয় আর কি, স্ট্রাকচার দিয়ে না লিখলে ফিল করা যায় না। এখানে O, এখানে CO, এখানে হচ্ছে R, এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট। মাঝের লাইনটা আসলে কি ভাই, ওদের নর্মাল সংকেত, আর এখানে হচ্ছে আমরা স্ট্রাকচার দেখাচ্ছি, স্ট্রাকচার তো আমরা দেখাই ফেললাম এখানে। এরপরে হচ্ছে অ্যানহাইড্রাইট, তারপরে হচ্ছে অ্যাস্টার, অ্যাস্টার হচ্ছে এরকম COOR, এদের সংকেত হচ্ছে এরকম C, এখানে হচ্ছে O, এখানে O, এখানে হচ্ছে OR। তাহলে আমরা দেখলাম হচ্ছে অ্যাসিড, তারপরে হচ্ছে সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যানহাইড্রাইট, অ্যাস্টার, তারপরে অ্যামাইড।
অ্যামাইড হচ্ছে CONH2। এগুলো কিন্তু হুবহু মুখস্থ করা লাগবে না, একটু চোখের দেখায় মনে রাখতে হবে। CO এখানে হচ্ছে NH2। অ্যানহাইড্রাইটটা লিখেন নাই, অ্যানহাইড্রাইট এটাই তো আমার গাঠনিক সংকেত, এই জন্য লিখে দেয়নি। তারপরে হচ্ছে সায়ানাইড, CYANIDE, সায়ানাইড, সংক্ষেপে সিয়ান বলে, আর স্ট্রাকচার হচ্ছে এরকম সায়ানাইড। তারপরে হচ্ছে এখানে আরো কয়েকটা লিখে দিই, জাস্ট 2টা কলাম হইলে এখানে আমাদের হবে, প্যারা না নেই। তারপরে হচ্ছে অ্যালডিহাইড, ALDEHYDE, অ্যালডিহাইড হচ্ছে CHO, স্ট্রাকচার হচ্ছে এরকম CO, এখানে হচ্ছে H, মানে একবারে স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে কিটোন, কিটোনকে সংক্ষেপে CO বলে, এরকম, অর্থাৎ কার্বন অক্সিজেন, দুই পাশে হাত হচ্ছে ফাঁকা। অ্যালডিহাইড, কিটোন, তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে এখানে OH, এটাই সংকেত ওর। তারপরে হচ্ছে থায়োল, THOL, থাওল হচ্ছে SH। তারপরে হচ্ছে অ্যামিন, অ্যামিন হচ্ছে NH2। তারপরে হচ্ছে অ্যালকিন, আর লেখা দরকার নেই, বইতে আরো অনেক আছে, বাট এত মনে রাখা যাবে না, এই কয়েকটা মনে রাখলেই হবে। অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড। আশা করি এগুলো সবার আস্তে আস্তে মনে রাখতে হবে, একবারে কখনোই মনে থাকবে না। এখানে কি শিখতে হবে? এখানে শিখতে হবে হচ্ছে কে কার উপরে আছে সেইটা, আর কার সংকেতটা কেমন, আর এইটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যেন হচ্ছে একটুখানি মনে থাকে যে কোনটা স্ট্রাকচারটা কেমন। তো এইগুলো হচ্ছে আমাদের কার্যকরী মূলক। তাহলে আমরা কি দেখলাম? কার্যকরী মূলক হচ্ছে যদি কোনো গ্রুপের সাথে এই মূলকটা থাকে তখন সেটা অ্যাসিড হয়। এই যে সালফোনিক অ্যাসিডের এই মূলকটা থাকলে সে সালফোনিক অ্যাসিড হয়ে যায়। COX থাকলে অ্যাসিড হ্যালাইড হয়। যদি আমাদেরকে এটা থাকে তাহলে অ্যানহাইড্রাইড হয়, অ্যাস্টার, অ্যামাইড, সায়ানাইড, তারপর হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, অ্যালকিন এবং অ্যালকাইন। বইতে দেখবো আরো অনেকগুলো আছে, বাট দরকার নেই, যেগুলো দেখাচ্ছি সেগুলো মোর দ্যান এনাফ। এবং আগামী হচ্ছে ক্লাসে আসার আগে সবার কাজ কি, এখনো বই পড়তে না করছি, আগামী ক্লাস দেখার আগে সবার কাজ হচ্ছে এই যে এখানে যেগুলো দেখায় সেগুলো মাঝে মধ্যে একটু চোখ খুলে দেখবা, কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট চোখের দেখা দেখবা। অ্যাসিড এইটা, আচ্ছা অ্যাসিড এইটা, অ্যানহাইড্রেট জেনি কোনটা ছিল, অ্যামিন জেনি কোনটা ছিল, থায়োলে জেনি কি থাকে, অ্যালকিনে জেনি কি থাকে, এই যে এরকম চোখের দেখা আগামী ক্লাস আসার আগে অবশ্যই দেখতে হবে। আর এটা মুখস্থ করা বেশি জরুরি, এটা মুখস্থ করতে হবে, বাট একদিনে মুখস্থ হবে না আসলে। এবং এটা কিন্তু ভাই আমি র্যান্ডমলি লিখে নাই, এটা কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী লেখা, মানে উপরেরটা প্রায়োরিটি বেশি, নিচেরটা প্রায়োরিটি কম, এভাবেই কিন্তু লেখা এটা। এটা বক্স করে দেই তাহলে হচ্ছে খুব সুন্দর আলাদা দেখাবে। যে এটা হচ্ছে আমাদের একটা পার্ট, আর এটা হচ্ছে আমাদের আরেকটা পার্ট। জীবন অনেক ইজি, থ্যাংক ইউ নোট 3। সবার কি এটুকু তোলা হয়েছে? আগামী ক্লাসে আমরা কিছু ম্যাজিক দেখব অর্গানিকের, যে ম্যাজিকটা 9-10-এ থাকতে আমরা মানে মিস করে গেছি। 9-10-এর টিচাররা যদি হচ্ছে এটা একটু শিখাই দিত তাহলে আমাদের জীবন অনেক ইজি হয়ে যেত। এটা আমরা আগামী ক্লাসের জন্য তুলে থাকি। তো আমি পুরো ক্লাসটাকে একটু রিভিউ করে দেই, আমরা আজকে কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে বেশ কিছু জিনিসপত্র শিখছি। আগামী ক্লাসে আমরা নামকরণ শিখবো আসলে। ক্যাটিনেশন শিখছিলাম শুরুতে। ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন মানে হচ্ছে সরি কই থেকে জানি শুরু করেছিলাম ক্লাসটা, এখান থেকে। জৈব অজৈব যৌগের ডিফারেন্সটা আসলে কোথায়, তারপরে হচ্ছে কি বলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, অনেকগুলো প্রশ্ন সলভ আমরা করলাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে ক্যাটিনেশন কি জিনিস, ক্যাটিনেশন হওয়ার শর্ত কি, তারপরে হচ্ছে হ্যাঁ মাঝেরগুলো ফাংশনাল গ্রুপ, শেষেরগুলো তার গঠন দেখা দিছে।
তারপরে হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন, অ্যালিফেটিক কারা, অ্যারোমেটিক কারা, হ্যান ত্যান, এগুলো তোমরা পারবা। মেইনলি আমাদের হচ্ছে আজকে ক্লাসে মনে রাখতে হবে হোমোলোগাস সিরিজ, এই সাধারণ সংকেতগুলো, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো এখনই। এগুলো কিন্তু বইয়ে নাই, মানে এগুলো কোনো বইয়ে নাই, সো আমার লেকচার থেকে মুখস্থ করতে হবে। এগুলো আসলে কেউ পড়ায়ও না, সবাই বইয়ে গতানুগতিক যেভাবে পড়ানো আছে ওইভাবেই পড়ায় যায়, এই জন্য অর্গানিক বোরিং লাগে অনেকের কাছে। তারপরে হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত, কিটোনের সাধারণ সংকেত। এদের সাধারণ সংকেত সেম হইলেও এরা কিন্তু সমগোত্রীয় শ্রেণী না, কারণ সমগোত্রীয় শ্রেণীর প্রথম বৈশিষ্ট্য এরা হচ্ছে ম্যাচ করে না। আর তারপরে আমরা দেখলাম যে ফাংশনাল গ্রুপ কি জিনিস এবং কোন ফাংশনাল গ্রুপের সংকেত কোনটা এবং কোনটা কি হয়। তোমাদের কাজ এখনো বই পড়া না, এখনো জাস্ট এইগুলো একটু চোখের দেখে দেখে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা আপলোড হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নেই। ক্লাসটা কনভার্ট হইতে কিছু সময় লাগে আর কি, একটুখানি সময় লাগে কনভার্ট হইতে।